সাজিদ ভাই বলতে পারেন যে কোথায় আছেন, আপনি কি করতেছেন? জি, রেজা ভাই, আসসালামু আলাইকুম। আমি বেসিক্যালি 20 ইয়ার্স চাকরি করলাম ব্রিটিশ আমেরিকান টোবাকোতে। এখন ছেড়ে আচ্ছা দিয়েছি, জাস্ট আচ্ছা 6 মান্থস হলো। সো এই মুহূর্তে বেসিক্যালি আই এম প্রিপেয়ারিং ফর মাই সেকেন্ড ইনিংস। আমি যদি একটু এক্সপ্লেইন করি, আচ্ছা আচ্ছা। সেকেন্ড ইনিংস এর এক্সপ্লোরেশন চাকরিও হতে পারে, বিজনেসও হতে পারে, বাট কারেন্টলি আমি যেটাতে ইনভলভ সেটা হচ্ছে আইএসসি এ বাংলাদেশে আমি কোর্স ট্রেনার হিসেবে কাজ করতেছি। আপনি মাইন্ড ম্যাপারের নাম তো নিশ্চয়ই শুনেছেন। হ্যাঁ হ্যাঁ, রাইট। তো ওখানে আমি সিএসসিএম, সিপিএলএম, পিজিডি, এসসিএম এন্ড সিএসসি এই 4টা কোর্সে আমি ক্লাস নেই। সো আপনি আমাকে কোর্স ট্রেনার বলতে পারেন। সো সেই দিক থেকে আই এম এক্সপ্লোরিং মাই প্যাশন ফর টিচিং অলসো। সো এট দ্য সেম টাইম চাকরির এক্সপ্লোরেশনও চলতেছে। আই ডোন্ট নো ডেস্টিনি আমাকে কোথায় নিয়ে যাবে, মাই সেকেন্ড ইনিংস। এন্ড এট দ্য সেম টাইম কিছু ব্যবসা বাণিজ্য করা যায় কিনা সেই অ্যাঙ্গেল থেকে দেখতেছি, আর পড়াশোনাটাও করতেছি। That's it. I am keeping my busy life in that. But I have a 20 years career in British American Tobacco. More than 13 roles I have done in British American Tobacco. ও বাংলাদেশের বাইরেও আমি কাজ করেছি, পাকিস্তান টোবাকোতে কাজ করেছি 1.5 বছর। আর 2017-তে আই ওয়েন্ট টু ব্রাজিল, সুজা ক্রুজে। সো ওখানে একটা গ্লোবাল রোল করি, ব্লক যেটাকে বলে গ্লোবাল লিভ অপারেশন সেন্টার। তো ওখানে আমি প্রায় 17 মাস ছিলাম। আই কেম ব্যাক ফ্রম ব্রাজিল ডিসেম্বর 2018। তারপরে আমার যে লাস্ট রোল যেটা ছিল সেটা হলো অপারেশনস। এটা হচ্ছে প্রোডাক্ট এন্ড কোয়ালিটি অ্যাসুরেন্স ম্যানেজার। সো আই ইউজ টু রিপোর্ট টু দ্য অপস ডিরেক্টর। সো 20 ইয়ার্স করার পরে দেন আই ডিসাইডেড টু মুভ অন, টু এক্সপ্লোর মাইসেলফ সামথিং এলস, দেখা যাক কি দাঁড়ায় আর কি। সো ইন দি মিন টাইম প্রফেশনাল সিএসসিএম আমি নিজেও করেছি, যেটা বললাম আপনাকে আইএসসি এর থেকে। ওইটা সাপ্লাই করার পরে তো সেন্টার। আমি ওখানে ট্রেনার হিসাবে ইনভলভ হয়ে গেছি সাপ্লাই চেনে। এখন আমার কাছে একটু মনে হচ্ছিল যে প্রজেক্ট ম্যানেজমেন্টের একটা প্রফেশনাল সার্টিফিকেশন দরকার। যদিও আমি আই হ্যাভ ডান 3 প্রজেক্ট রোল ইন ব্রিটিশ আমেরিকান টোবাকো, এর ভিতরে অনেক বড় প্রজেক্ট আমি রান করেছি। বাট মনে হলো যে একটু সময়টা কাজে লাগাই আর কি। আর পড়াশোনাটা করতে ভালোই লাগে। তো দ্যাটস ইট ফ্রম মাই পার্ট। আমি ব্যক্তি জীবনে বিবাহিত, আই হ্যাভ ওয়ান সন এন্ড এ ডটার। আমি আচ্ছা মিরপুর ডিএইচএস এ থাকি, বাসিন্দা মিরপুর ডিএইচএস এ। এই আর কি, দ্যাটস অল অ্যাবাউট। আর পড়াশোনা ঢাকা ইউনিভার্সিটিতে, আমি সয়েল সায়েন্সে পড়াশোনা করছি, অনার্স মাস্টার্স ফ্রম সয়েল সায়েন্স। তাহলে কোন হাউস, 2000 কোন ইয়ারতে ছিল? আমি 2001 এর জানুয়ারিতে বেরিয়েছি ঢাকা ইউনিভার্সিটি থেকে। হলে থাকতাম না, হলে অ্যাটাচ ছিলাম উইথ শহীদুল্লাহ হল। সো রাইট। তারপরে থেকেই বিএটি অলমোস্ট 20 ইয়ার্স। আচ্ছা আচ্ছা, তাই তো আমরা এই একসাথে হচ্ছে আমার। ইউনিভার্সিটিতে ছিলাম। কারণ ইউনিভার্সিটিতে আমি অ্যাপ্লাইড ফিজিক্স ছিলাম আচ্ছা এবং শহীদুল্লাহ হলে ছিলাম, আমি হলে ছিলাম 5 বছর। আচ্ছা আচ্ছা, আপনি কবে বেরিয়েছেন আমি তাহলে আসলে কোরিলেট করতে আমার পারবো। ব্যাচ হচ্ছে 93 94, আমি আচ্ছা, ইন্টার 93। ওকে ওকে। সো উই আর দ্য সেম ব্যাচ আই থিংক। আপনার চেনা চেনা লাগতেছে আপনি, যাই হোক। আচ্ছা, এনিওয়ে, সো দ্যাটস মাই পার্ট। আই এম ভেরি টু বি কানেক্টেড উইথ ইউ। এবং এখানে অনেকের সাথে পরিচয় হবে, বিকজ এই ধরনের একটা প্ল্যাটফর্ম অনেকটা নেটওয়ার্কিং ও দেয় আর কি, যেটা হ্যাঁ, আমি দেখেছি। সিএসসিএম করার মাধ্যমে আমার অনেকের সাথে নেটওয়ার্কিং হয়েছে সাপ্লাই চেনের পার্সপেক্টিভে। এখানেও আমি মনে করি যে আমার এই নেটওয়ার্কিংটা কন্টিনিউ করবে, আপনার সাথেও একটা রিলেশনশিপ বিল্ড হবে। ইনশাআল্লাহ। সো রাইট। হ্যাপি টু বি কানেক্টেড হিয়ার এন্ড ওয়েলকাম ওকে, টু অল। থ্যাংক ইউ। আপনার ভালো লাগলো আপনার সব কথা শুনে, এবং নিজের ইন্সপিরেশন লাগতেছে, ইন্সপায়ার লাগতেছে যে হ্যাঁ, মানে পড়াশোনাটা আমিও খুব পছন্দ করি। আর না এখানে না না, আমি খুব হ্যাঁ যেটা অনেস্টলি বলি রেজা ভাই, আমি 20 বছরের চাকরিতে আই ডিডন্ট রিয়েলাইজ যে আমার ভিতরে এই ধরনের একটা ছিল, পোটেনশিয়ালিটি ছিল, প্যাশন ফর আচ্ছা। টিচিং। সো ওইটা আমি তো আবিষ্কার করছি গত 5 মাসে। তো আমি প্রায় প্রায় 18-20টা ক্লাস নিলাম ওখানে, বিভিন্ন ভালো কোর্সে। লাগতেছে। দেন আচ্ছা আই থট দ্যাট আমার এই পেশেন্স এন্ড প্যাশন দুইটি আছে ফর টিচিং। আচ্ছা আর আচ্ছা, এই ধরনের কোর্সগুলি 3 ঘন্টা পড়াইতে হয়, 10 মিনিটের একটা ব্রেক থাকে, মানে আমি যেটা বললাম আর কি আইএসসি তে। ঠিক আছে। এনিওয়ে, ওকে, থ্যাংক ইউ। আমরা আরো কথা হবে ইনশাল্লাহ। সো আমরা আসলে একটু আজকে গল্পগুজব করে সবাই চিনবো। আসলে আমাদের আসলে পিএমপি আমাদের এক্সামটা যেটা, এটাকে আমি আসলে বলি যে পিএমপি জার্নি আসলে বেশ একটু লম্বা জার্নি। কারণ পড়াশোনা প্রচুর, প্রচুর পড়াশোনা। আর আমি আপনার সাথে থাকবো, মানে যে আজকে শুরু হলো, আমরা পাস না করার পর তো আপনার সাথে আছি আমি আর কি। পিএমপি পাস করে এবং আমাদের পিএমপি কমিউনিটিতে অনেক, মানে অনেক কাজ করে স্কোপ আছে প্রজেক্ট ম্যানেজমেন্ট। বাংলাদেশের চ্যাপ্টার আছে পিএমআই বাংলাদেশ চ্যাপ্টার, যেখানে গ্লোবালি
গ্লোবালি কাজ করতে পারবেন আর কি বাংলাদেশ চ্যাপ্টারের সাথে কানেক্ট হয়ে। সো ইট ইজ এ মানে গুড স্কোপ ফর নেটওয়ার্কিং। এবং প্রজেক্ট ম্যানেজমেন্টটা আসলে আমরা কাঁচা পুরো বাংলাদেশে, ম্যানেজমেন্টে একটু কাঁচা আমরা। সো এটা অনেক কাজ করে স্কোপ আছে। আচ্ছা, আমরা এরপরে আসি জাহিদ ভাইয়ের কাছে। জি, আসসালামু আলাইকুম। জি, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, আপনার তো মানে ভার্চুয়াল না, আপনার তো মানে রিয়াল বই পিছনে নাকি? না না, ভার্চুয়াল। ভার্চুয়াল, আচ্ছা ঠিক আছে। ওকে, আমি সৈয়দ মোহাম্মদ জাহিদ। সংক্ষেপে আমি এখন আছি একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, এটা হলো কোইকা। মানে ও জাইকাকে কইকা, সবাই আচ্ছা। চেনে। জাইকা তো হচ্ছে জাপান সরকারের, তো লাইক দ্যাট কোইকা হচ্ছে আপনার কোরিয়ান সরকারের, কোরিয়া ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি। এখানে 2017 থেকে আছি। এর আগে ছিলাম আমি একটা কমার্শিয়াল অর্গানাইজেশন, তার আগে ছিলাম ওয়ার্ল্ড ব্যাংকের একটা প্রজেক্টে, এর আগে ইউরোপিয়ান কমিশনের প্রজেক্টে। আমারও মোটামুটি 20+ এক্সপেরিয়েন্স আর কি। আর পড়ালেখা অনার্স মাস্টার্স ম্যানেজমেন্টে, কিন্তু তারপরে আমার ওই কম্পিউটারে আগ্রহ থাকার কারণে আবার আরেকটা মাস্টার্স করেছিলাম, মাস্টার্স ইন কম্পিউটার অ্যাপ্লিকেশনস। তারপরে লাস্ট হচ্ছে আপনার এআইইউবি থেকে ইএমবিএ করা আর কি। এই হচ্ছে মোটামুটি ভাবে আমার আমার রিসেন্ট কাজের ক্ষেত্রে বলা যায় যে ইন্টারন্যাশনাল প্রজেক্টগুলোতে ফ্যাসিলিটেট করার একটা অপরচুনিটি আমার এখন আছে। মেইনলি G2G প্রজেক্ট, যেমন কোরিয়ান কোইকা যে সমস্ত প্রজেক্ট বাংলাদেশে আর কি বাংলাদেশ সরকারের বিভিন্ন মিনিস্ট্রির সাথে করছে, সেখানে যেগুলোতে আইসিটি কম্পোনেন্ট আছে ওখানে ফ্যাসিলিটেট করার অপরচুনিটি আর কি। মানে আমার রোলটা হচ্ছে আইসিটি স্পেশালিস্ট হিসেবে আছে ওখানে আর কি। আর এগুলো সবই হচ্ছে গ্র্যান্ট এইডের প্রজেক্ট, লোন না আর কি। এদিক থেকে একটু মানে ভালো লাগে যে বাংলাদেশের সবাইকে ঋণগ্রস্ত করে দিচ্ছি না, এই আর কি। তো আরো কথা হবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আমারও ইচ্ছে হলো এই জার্নিতে আপনাদের সাথে মানে ঝরে যেতে না পড়ি আর কি, ব্যস্ততা বা অলসতার কারণে। তো রেজা ভাই যেটা বললেন যে আপনি আছেন আমাদের সাথে, এটা খুব ভালো লাগলো। আশা করি এই জার্নিতে আমরা মানে কি বলবো, আমার গোল হচ্ছে মানে সার্টিফিকেশনটা নেয়া, এই নেটওয়ার্কে মানে সংযুক্ত হওয়া আর কি। দেখা যাক ইনশাআল্লাহ, বাকিটা আল্লাহ যা চান আর কি। আসসালামু আলাইকুম, কথা হবে। ফরাদ ভাই কি আছে এখনো কয়টাতে নাকি? ফরাদ ভাই ইয়ার ইকোনমিক কমিশনে? না, ফরাদ ভাই এখন তো আবার আগের জায়গায় ফিরে গেছেন। উনি এখন জয়েন্ট সেক্রেটারি আর কি, প্ল্যানিং কমিশনে আছেন আর কি। ঠিক আছে। ফরাদ ভাই ছিলেন আমার। ইকোনমিক কমিশনে আমরা ট্রেনিং নিয়েছিলাম তো, প্ল্যানিং জি, কমিশনে আর কি। আচ্ছা ফরাদ ভাই ক্লাসে ছিলেন আর কি। আর ফরাদ ভাইয়ের সাথে আমার ছোটবেলা থেকে পরিচয়। ছোটবেলা মানে কি, উনি যখন কেবল এসিস্ট্যান্ট সেক্রেটারি বলে বোধহয়, যখন জয়েন করেন ইয়ারটিতে, তখন আচ্ছা। আমি মানে আমি আমার ব্যাকগ্রাউন্ড আইটি আসলে। আমি আবার আইটি প্রজেক্ট করেছিলাম ইয়ারটির সাথে ওই সময়। তো ওনার সাথেই কাজ করছি একদম শুরুতে। এখন আবার খুব ভালো জয়েন্ট মানুষ। সেক্রেটারি হয়ে গেছে। হ্যাঁ, খুবই ভালো। আচ্ছা, এবার নূপুর আপনি বলেন, আপনার সম্বন্ধে একটু বলেন, আমরা পরিচিত হই। জি, আমি শারমিন, সুবর্ণা শারমিন নূপুর। আমি মাস্টার্স করেছি ফিশারিজে জগন্নাথ ইউনিভার্সিটি থেকে। আমার 2000-এ আমি মানে বের হয়েছি আর কি, মাস্টার্স কমপ্লিট করে। আমি আসলে চাকরি করেছি বেসিক্যালি। প্রথমে আমার একটা নিজস্ব একটা ইভেন্ট ম্যানেজমেন্ট মানে এন্টারপ্রেনার হিসাবে কিছুদিন কাজ করেছিলাম, কারণ আমার একটাই ছেলে, আমার বেবি ছোট ছিল, যে কারণে আমার আসলে নিজস্ব কোম্পানিতে সময় দেওয়াটা আমার জন্য তখন কমফোর্টেবল ছিল। তো 2012-এ আমি আসলে জয়েন করেছি বাংলাদেশ সুইম অ্যান্ড ফিশ ফাউন্ডেশন। এটা রিসার্চ এবং ট্রেনিং বেসড একটা ফিশারি সেক্টরে একটা ন্যাশনাল এনজিও। সেখানে আমি প্রোগ্রাম কোঅর্ডিনেটর এবং প্রজেক্ট কোঅর্ডিনেটর হিসাবে কাজ করেছি 3.5 বছর। এরপরে আমি কাজ করেছি 2 বছর প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। জানি না চেনেন হয়তোবা, চ্যানেল এর একটা এনজিও প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। ওখানে ন্যাচারের উপর, এনভায়রনমেন্টের উপরে কাজ করেছি। ওখানেও আমি কোঅর্ডিনেটর হিসাবে কাজ করেছি।
এরপরে আমি আসলে বেসিক্যালি জয়েন করেছি, এটা একটা এগ্রিকালচার বেসড মাল্টিন্যাশনাল অর্গানাইজেশন, এটা হচ্ছে এনার্গায়া বাংলাদেশ কোম্পানি কর্পোরেশন লিমিটেড, থাইল্যান্ড বেসড অ্যাকচুয়ালি। এটা স্পাইরুলিনা কমার্শিয়ালি বাংলাদেশে প্রোডাকশনের কাজটা তারা শুরু করেছিল, কমিউনিটি বেসড। সো এটা প্রজেক্ট ম্যানেজার হিসেবে আমি জয়েন করি, এবং খুলনাতে যে প্রথম ফার্মটা ছিল, যে কারণে আমাকে খুলনাতেই চলে আসতে হয়েছে আর কি, এবং এখন পর্যন্ত আমি খুলনাতেই কাজ করছি ওদের সাথে। তো ওখানে আমার যে সুপারভাইজার ছিল আমেরিকান, ও তখন এই পিএমপির ব্যাপারটা ওর কাছ থেকেই আসলে জানা তখন। তো আমরা তখন কিছু প্ল্যানিং করেছিলাম 2 বছর আগে, তো আসলে সেভাবে হয়ে ওঠেনি। আজকে ওর সাথে কথা বলছিলাম যে আমি এটাতে কোর্সটাতে ভর্তি হয়েছি, তো বললো যে দেখো ও চলে গেছে জব ছেড়ে, ও আবার পড়াশোনাতে ফিরে গেছে আমেরিকাতে। তো বলছে যে আমি কয়েকবার ট্রাই করেছি কিন্তু আমি আসলে ফাইনালি দিতে পারিনি এক্সামটা। তো তুমি খুব ভালো একটা ইনিশিয়েটিভ নিয়েছো। এছাড়া আমি আসলে আমাদের এই অর্গানাইজেশনটার কাজটা আসলে কোভিড এর কারণে খুব এফেক্টেড হয়েছে। আসলে ওরা গত 2 বছর আমাদের কোনো টিম আসতে পারেনি বাংলাদেশে, যে কারণে আমাদের প্রোডাকশন রিলেটেড কিছু সমস্যা তৈরি হয়েছে। তো আমার মনে হচ্ছে যে আমি আসলে হয়তো অন্য কোথাও অ্যাপ্লাই করব বা চেষ্টা করব। তো তার আগে আমার মনে হচ্ছে যে আমার আসলে প্রজেক্ট ম্যানেজমেন্ট সম্পর্কে কাজ করতে করতে শেখা একটা জিনিস, আর আসলে একটা কোর্স মানে সার্টিফিকেট পাওয়ার জন্য পড়াশোনা করাটা মানে জরুরি আর কি, যেটা আমার আসলে ল্যাকিংস আছে বলে আমি মনে করি। কিছু কিছু ইন্টারভিউ ফেস করেছি যেখানে আমি আসলে অনেক কিছু দেখি যে অ্যান্সার করতে পারছি না। তো সেই জানার ইচ্ছা থেকে, শেখার ইচ্ছা থেকে আর পড়াশোনার প্রতি আসলে আমার এখনো ভালো লাগা আছে, করতে পছন্দ করি। তো সেই জন্যই একটা চেষ্টা। আর যে ভাইরা বললেন যে নেটওয়ার্কিং, ডেফিনেটলি নেটওয়ার্কিং একটা বড় এখানে আমার মনে হয় যে কাজ করবে। এখন আসলে ইচ্ছা নিয়ে শুরু করা, এখন দেখা যাক, আপনি আছেন আমাদের গাইড করবেন। ঠিক আছে, ওকে, আমাদের মনে হয় চমৎকার হবে আর কি আমাদের প্রোগ্রেস, কোনো সমস্যা নাই। আর সবার যে মধ্যে দেখতেছি যে সবাই আসলে খুব ইন্সপায়ার্ড আছেন আর কি পরীক্ষা টুকে দেওয়ার জন্য। আমি আসলে চাচ্ছি যে ইন্সপায়ার্ড লোকজন যারা পরীক্ষা দিবে, আমি একটু দাঁড়ান, একটু নেটটা আসলে একটু ইয়া করি। অনলাইনে ক্লাস নিতে গেলে যেটা করি বাসার সবাইকে গ্রুপ করে রাখি আর কি ওয়াইফাই থেকে, গোলমাল হয়ে যায় ক্লাস। ওকে, আচ্ছা ঠিক আছে, এরপরে আনিসুজ্জামান ইমরান। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। আমি মনে হয় আপনাদের সবার চেয়ে অনেক ছোট। আমি 2014 সালে বিবিএ শেষ করছি, এরপর 2017-তে এমবিএ। বিবিএ করছি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে, এরপর এমবিএ করছি জাহাঙ্গীরনগরের আইবিএ। দুটাই ছিল ফাইন্যান্সে। আর জব শুরু করি 2015-তে। ওইটা ছিল হলো আপনার গুয়াংডং পাওয়ার ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন, প্রথম জব। চায়না এনার্জির সাবসিডিয়ারি কোম্পানি। তো প্রথম স্টার্ট করি আপনার শাহজিবাজার 330 মেগাওয়াট পাওয়ার প্ল্যান্ট, ওইখানে অ্যাডমিন অ্যান্ড ফাইন্যান্সে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে জয়েন করি। তো তারপরে ন্যাশনাল ইলেকট্রিক নামের একটা কোম্পানি, ওটা আপনাদের মহাখালীতেই আর কি অফিস, মহাখালী ডিএসএস-এ। ওদের সাথে কাজ করছি 2 বছর। ওটা ছিল সিদ্ধিরগঞ্জ 210 মেগাওয়াট ওভারহোলিং পাওয়ার প্ল্যান্ট। আর এখন আছি টেপকো পাওয়ার গ্রিড, টোকিও ইলেকট্রিক পাওয়ার। আর জাইকার 2টা প্রজেক্ট চলতেছে আমাদের এইখানে। আছি অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্সের অ্যাডমিনিস্ট্রেটিভ কাজও দেখি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে। এইখানে 2 বছরের মতো হইলো আর কি। আর প্রজেক্ট নিয়ে মানে ক্যারিয়ার শুরু করছি প্রজেক্টেই, আর মানে সবকিছু এখন প্রজেক্ট রিলেটেডই আর কি। ক্যারিয়ার, বন্ধু বান্ধব, কলিগ, একটা বেশ ভালো হাইপ চলতেছে আর কি আমাদের মধ্যে পিএনপি সার্টিফিকেশন নেয়ার জন্য। কলিগরা যারা আছে, এক্স কলিগরা
মানে সবাই মিলেই, মানে আমরা তো অনেক ইয়াং এখন, আমাদের আসলে গোল হইলো যে কিছু একটা করা, আর চেষ্টা করব আর কি আপনাদের সাথে আহ, যেন পিএমপিটা শেষ করতে পারি। আর এই মুহূর্তে আসলে আমাদের জবের প্রেশারটা একটু কম, কারণ জাপানিজ জাইকার যতগুলো প্রজেক্ট আছে সবগুলো প্রজেক্টই একটু কম্পারেটিভলি স্লো হয়েছে এই কোভিড-19 এর কারণে। তো যেহেতু প্রেশার একটু কম, প্রথমে চিন্তা করছিলাম যে 2022-এ দিব, পিএমপি পরীক্ষা দিব। তো আবার এখন মনে হচ্ছে যে 21-এর শেষের দিকে আর কি, ডিসেম্বর বা নভেম্বর দিকে দিতে পারি কিনা। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আনিস। ঠিক আছে, ইনশাল্লাহ আমাদের সাথে ভালোই জার্নি হবে আশা করছি আর কি। এবং এই বছরের পরীক্ষা দেওয়ার টার্গেট করাটা খুব ভালো আর কি, কারণ আমার কাছে মনে হয় এই বছরটা অনেক সহজ এক্সাম হবে। সেটাই, আমাদের বন্ধু বান্ধব যারা আছে সবাই, মানে আমরা 2-3 জন আর কি, আমরাও চেষ্টা করব যে এবার আহ, পরীক্ষা মানে পরীক্ষা দেওয়ার। আসলে আমাদের সবারই ওই যে সরকারি চাকরির মানে এখনো বয়স শেষ হয় নাই, তো যে কারণে সবারই এই যে বিসিএস টিসিএস নিয়ে একটু এখনো চিন্তা ভাবনা আছে। যাই হোক, আমি বিসিএস এর চিন্তা আরো 2-4 বছর আগে ছেড়ে দিছি, আমার ডেডিকেশন প্রজেক্টের দিকে। তো তারপরেও আর কি চেষ্টা করব যে 2021-এর শেষের দিকে পরীক্ষা দিতে। আর আমি যতটুকু খোঁজখবর নিচ্ছি, মানে পাইছি যে এখন কম্পারেটিভলি কিছুটা পাস করার রেট বেশি। তো মনে হয় যে মানে সহজ তো হওয়ার কথা না, কিন্তু তারপরেও প্রবাবিলিটিটা সম্ভবত একটু বেশি হবে। আর আসলে জীবনে কোনো কিছুই সব মানে একবারে ফুল প্রিপারেশন নিয়ে দেয়া যায় না। তো আর কি এবার হয়তো চেষ্টা করব যে যতটুকু পারি অতটুকু নিয়ে পরীক্ষা দেওয়ার। আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনার কি টাইপ ডাকবো, ইমরান নাকি? ইমরান, ইমরান নিকনেম। আচ্ছা, মানে এখানে আনিস ভাই আরেকজন আছেন, তাহলে ইমরান বললে বেটার হবে। ওকে, ঠিক আছে। আমরা মনে হয় কিছু প্রেজেন্টেশনে যাই, বাকি আরো কয়েকজন আমরা কথা বলবো, মানে আর একটু আমরা প্রেজেন্টেশন দেখে তারপরে আমাদের আবার কথা বলবো, নাহলে তো আমার নিজের ইয়ে হচ্ছে। আজকে আসলে খুব সিরিয়াস পড়াশোনা আমরা যাবো না। আজকে আপনাদের আমি কিছু 2-1টা স্লাইড দেখাবো, স্পেশালি পিএমপি এক্সাম নিয়ে, এবং আপনার যদি কোনো কোয়েরিজ থাকে, এনি কোয়েরিজ অ্যাবাউট পিএমপি, তারপরে প্রিপারেশন নিয়ে কিভাবে পড়াশোনা করতে হবে, টাইমলাইন কি, কত ফিজ, এনিথিং, সো সেটা আমরা আজকে আলোচনা করবো। আর সিরিয়াস পড়াশোনা আসলে নেক্সট ক্লাস থেকে শুরু করবো। আজকে জাস্ট বেসিক জিনিসগুলো, মানে পড়াশোনায় ঢুকবো না, জাস্ট বাইরে থেকে আমরা দেখবো যে কি কি জিনিস আছে আসলে আমাদের। ওকে, সো আমি স্ক্রিন শেয়ার করি। স্ক্রিন শেয়ার করে আমি শুরু করি। অনেকে নিলাম না, আমরা সামনে আসবো, কথা বলবো ইনশাআল্লাহ। ঠিক আছে। আচ্ছা, ওকে, পিএমআই একটা স্লাইড দিয়েছে আমাদেরকে, সেটা দিয়ে আমি মনে হয় শুরু করি। যেটা আচ্ছা, স্লাইড দেখা যাচ্ছে আমার না? জি, দেখা যায়। আচ্ছা, ঠিক আছে। জি জি ভাইয়া, দেখতে পাচ্ছি। আচ্ছা, আমাকে শুনতে সমস্যা হচ্ছে না তো কারণ? না, সবাই শুনতে পাচ্ছে আমাকে? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। ওকে, তাহলে দেখেন আমরা এবার যেটা করেছে আসলে 2021 থেকে পিএমআই আসলে যেটা আগে কখনো করেনি, সেটা হচ্ছে পিএমআই নিজেই প্রেজেন্টেশন স্লাইড তৈরি করে দিয়েছে এবং বলেছে যে গ্লোবালি যাতে সবাই আমরা একই জিনিস সবাইকে পড়ে, সমস্ত ম্যাটেরিয়াল যাতে একই হয় পুরো ওয়ার্ল্ডে, যেহেতু পরীক্ষাটা সেম, কোশ্চেন সেম, সিলেবাসও সেম, তাহলে যাতে ইনস্ট্রাক্টররাও সেম ধরনের কন্টেন্ট ইউজ করে। তো দ্যাটস ওয়াই পিএমআই আসলে কন্টেন্ট তৈরি করে দিয়েছে, সেটা আমরা ক্লাসে করবো, আপনার সাথে শেয়ার করবো অনেক কিছু। আর এর বাইরে হয়তো কিছু কিছু স্লাইড আমি নিজে চেঞ্জ করেছি, সেটা আপনাকে তো আমি আপডেট করে দেবো আপনাদেরকে। সেটা আমি আপনাদেরকে দেবো হচ্ছে আজকে ক্লাস শেষে আমি অনেক কন্টেন্ট দেবো আপনাদেরকে, সেই কন্টেন্ট গুলো সবই মেনলি পিএমআই থেকে যেটা আমাদেরকে শেয়ার করতে বলছে সেটা শেয়ার করবো। আর বাকি আমি আরো কিছু এডিশনাল শেয়ার করবো, সেটা ধাপে ধাপে করবো আর কি, যখন আমরা আগাবো সেভাবে যাবো আর কি। তো ঠিক আছে,
সো আমাকে দেখা যাচ্ছে এখানে। সো আমি আসলে ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাইড ফিজিক্সে ছিলাম, তারপরে মাস্টার্স করেছি কম্পিউটার সায়েন্সে, তারপরে একটা এমবিএ করেছি। তারপরে আমি আসলে 2টা সফটওয়্যার ফার্মে ছিলাম, যেহেতু অনেক আগে মানে শুরু থেকে আইটিতেই ছিলাম, আসলে সফটওয়্যার ফার্মে ছিলাম। তারপরে রবিতে ছিলাম 6.5 বছরের মতো। এখানে আমার রবির একজন ইয়াও আছে, মল্লিক, রবিতে জব করে এখন। আর এরপরে আসে 2010-এ, হ্যাঁ জি, পরে পরিচিত হবো ইনশাল্লাহ। সো 2010 থেকে আসলে পিএমপি ট্রেনিং এর সাথে হঠাৎ করে আসলে জড়িয়ে যাই। হ্যাঁ, পিএমপি 2010-এ পাস করার পরে আমার রবির কলিগরা আসলে সবাই বলে যে তাহলে তুমি যেহেতু পাস করলে আমাদেরকে একটু ট্রেন আপ করো। সেখান থেকে আসলে 2010 সাল থেকে ট্রেনিং শুরু হয়ে গেছে, সাজেদ ভাইয়ের মতো অবস্থায়। তুমি যে এখন ট্রেনিংটা মজা পাচ্ছেন আর কি। সো ওখান থেকে শুরু আর কি। এবং আমরা আসলে ডিএসপি লিমিটেড, এটা আমার আসলে 2011-10-এ আমি রবি থেকে চলে আসি। এবং তখন আমার এন্টারপ্রেনারশিপের যে জার্নি শুরু হয় এন্টারপ্রেনারশিপের, সো ডিএসপি লিমিটেড আসলে 2011 সালে এস্টাবলিশ করি এবং সেটা ট্রেনিং এবং সফটওয়্যার ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে আসি। এবং আমরা বাংলাদেশের প্রথম প্রজেক্ট ম্যানেজমেন্টের অথরাইজ ট্রেনিং পার্টনার 2012 থেকে। সো রেজা ভাই, জি বলেন। হ্যাঁ বলেন সাজেদ ভাই। জি, এই যে অথরাইজ পার্টনার বললেন, আই নো ইউ আর দ্য ফার্স্ট ম্যান, বাট এরকম তো আরো অনেকেই দাবি করে। বাট আমরা তো ধরেন খোঁজ খবর নিয়ে আপনার এখানে এসেছি, বিকজ আমাদের উই হ্যাভ কানেক্টিভিটি এন্ড অল দিস। বাট অনেকেই দেখি যে অ্যাডভার্টাইজ দেয় এরকম ফেসবুকে, লিঙ্কডইনে, বিভিন্ন জায়গায়। তো একটা সাধারণ মানুষ কিভাবে বুঝবে যে কারা অথরাইজ আর কারা অথরাইজ না? যেমন এরকম অনেকেই কিন্তু দাবি করতেছে, আমরা কিন্তু সবাই জানিও না। আমরা যারা কানেক্টেড তারা কিন্তু জানার চেষ্টা করি যে কারা কারা মার্কেটে প্রথমে এসছে এবং কারা অথরাইজ, সেই অনুযায়ী কিন্তু আমরা উই হ্যাভ বিন এনরোলড উইথ ইউ। বাট অনেকেই কিন্তু এই ধরনের ইয়েতে পড়ে যায় যে জানে না সে আসলে অথরাইজ কিনা, সে পিএমপি সার্টিফিকেশন দিচ্ছে, মানে চটকদার বিজ্ঞাপন। এই ব্যাপারে আপনার সাজেশন কি, কিভাবে বুঝবে? এটা আসলে পিএম এর ওয়েবসাইটে সার্চ করা যায় আর কি, ডাটাবেসে। মানে ডাটাবেস সার্চ করলেই পাবেন যে কে এটিপি আর কে এটিপি না। আচ্ছা, অথরাইজ পার্টনার তো আর সবাই হতে পারে না। না, সবাই হতে পারে না। তবে বাংলাদেশে তো আছে 4 জন পার্টনার তো আছে অলরেডি, 4 পার্টনার্স। আর বাকি পার্টনারের বাইরেও অনেকে ট্রেনিং নিচ্ছে, সেটা আসলে পিএমআই রেস্ট্রিক্ট করে নাই। পিএমআই এখানে একটা মানে বলবো মানে একটা হচ্ছে বিজনেস স্ট্র্যাটেজি বা প্রজেক্ট ম্যানেজমেন্টের কমিউনিটির ভালোর জন্য হতে পারে, পজিটিভ যদি চিন্তা করি। কোনো মানে ইয়া দেয়নি, কোনো রেস্ট্রিকশন করেনি, যে কেউ ট্রেনিং নিতে পারবে। কিন্তু রেজা ভাই, আমি একটা কথা বলতে চাচ্ছিলাম যে আমি দেখেছি যে পিজিডি প্রজেক্ট ম্যানেজমেন্টের উপরে, এটা আসলে মানে মানে কি এটার আসলে ভ্যালু কতটুকু বা কি আসলে, এটা আমি আসলে একটু কনফিউজড। আচ্ছা, পিজিডি না, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। জি, আমি বেশ কিছু অ্যাডভার্টাইজমেন্ট দেখছি। এটা ওয়ার্ড একটা এডিবি, হ্যাঁ এবিপি, হ্যাঁ এবিপি, আর একটা কি যেন আছে, 2-3টা আছে অর্গানাইজেশন যারা পিজিটি প্রোগ্রাম চালায় আর কি। তো আমার কাছে মনে হয় না যে মানে পিএমপির ইকুইভ্যালেন্ট কিছু হবে আর কি। হ্যাঁ, আপনারা তো একটা লোকাল ইয়া দেওয়ার চেষ্টা করছে, আর পিএমপি তো আসলে গ্লোবাল একটা সার্টিফিকেশন। সো আসলে পিএমআই রেস্ট্রিক্ট করে নাই, ফলে অন্যরা ট্রেনিং নিতে পারে, কিন্তু আসলে পিএমআই আসলে নিষেধ করে নাই, যে কেউ নিতে পারে। কিন্তু আসলে ওটা আসলে একটা ভুল স্টেপ হবে, কারণ যেহেতু ওদের পিএমআই এর সাথে কানেকশন নেই। সো আমরা কিছু বলতে পারি না, কিন্তু আপনারা যদি চ্যাপ্টারে জিজ্ঞাসা করেন বা একটু যদি গুগলে সার্চ করেন তাহলে পাওয়া যাবে আর কি, সেটাই বেটার। তাহলে যারা অথরাইজ তাদের কাছে ক্লাস করলাম আর কি, বেটার হবে। আচ্ছা, ঠিক আছে। সো দেখেন, পরীক্ষার জন্য আসলে কিছু প্রিরিকুইজিট আছে পরীক্ষার জন্য। সো 2টা ক্যাটাগরির প্রিরিকুইজিট আছে। একটা হচ্ছে যারা 4 ইয়ার ডিগ্রি থাকবে তাদের জন্য একটা ক্যাটাগরি, আর যারা ডিপ্লোমা থেকে আসবে, ডিপ্লোমা থেকেও বা জাস্ট সেকেন্ডারি স্কুল সার্টিফিকেশন দিয়েও কিন্তু পিএমপি এক্সাম দেওয়া যায়। তো আমার মনে হয় আমরা সবাই এটাতে পড়ি মনে হয়, ফার্স্ট গ্রুপে। সেখানে দেখেন মানে কয়েকটা টাইপের আসলে রিকুইজিট আছে, প্রিরিকুইজিট। একটা হচ্ছে যে এডুকেশন ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আপনার এডুকেশন থাকতে হবে, ট্রেনিং। ঠিক আছে, 3টা মেইন ক্রাইটেরিয়া। একটা হচ্ছে এডুকেশন, সেকেন্ড হচ্ছে আপনার ট্রেনিং ক্রাইটেরিয়া। 35 আওয়ার্স ট্রেনিং নিতে হবে,
যে কোনো জায়গা থেকে নিলে হয় আসলে, অথরাইজ হলে তো সবচেয়ে ভালো। আর না হলে আপনি যদি আপনার এরকমও হয় যে আপনার ইউনিভার্সিটির কোনো একটা জায়গাতে আপনি প্রজেক্ট ম্যানেজমেন্টের ক্লাস করেছেন, যেটা হয়তো ফুল 3 ক্রেডিটের একটা কোর্স ছিল, এবং অলরেডি আপনি 35 আওয়ার্স বা 36 আওয়ার্স ক্লাস করেছেন, তো সেটাও কিন্তু আপনি দেখাতে পারবেন যে আপনার ট্রেনিং আছে, সেটাও কিন্তু একটা সাফিস করবে। তো এটা হচ্ছে সেকেন্ডারি ক্রাইটেরিয়া। আর থার্ড ক্রাইটেরিয়া হচ্ছে 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, 36 মান্থস প্রজেক্ট ম্যানেজমেন্টের এক্সপিরিয়েন্স থাকতে হবে, ঠিক আছে? সো এটা আবার আরেকটা ক্রাইটেরিয়ার সাথে আছে যে 8 ইয়ার্স এর থাকতে হবে, লাস্ট 8 ইয়ার্স এর মধ্যে। তার পিছনের প্রজেক্টের এক্সপিরিয়েন্স দেখানো যাবে না যখন আপনি অ্যাপ্লিকেশন ফিল আপ করবেন পিএমপি এক্সামে, ঠিক আছে? আর আরেকটা এখানে ক্রাইটেরিয়া আছে। হ্যাঁ, কোনো প্রশ্ন আছে এখানে? জি, প্রশ্ন আমি জানতে চাচ্ছিলাম এই যে 3 বছরের যেটা, সেটা কি প্রজেক্ট ম্যানেজমেন্টই ডেজিগনেশন, মানে এই রোলেই কাজ করতে হবে, নাকি প্রজেক্ট কোঅর্ডিনেটর বা এটাও মানে এটার মধ্যে ইনক্লুড করা যাবে? ডেজিগনেশনটা ইম্পর্টেন্ট না, ডেজিগনেশন আপনার অর্গানাইজেশন থেকে ডিফারেন্ট টাইপের ডেজিগনেশন থাকতে পারে, যেমন ভাই ভিপি হতে পারে, জিএম হতে পারে, কিন্তু আসলে প্রজেক্টে আপনার রোল কি ছিল, আপনি কি প্রজেক্টটাকে ম্যানেজ করেছেন এরকম না কি ছিল, এটার উপর ডিপেন্ড করবে আর কি সেটা। সো অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার সময় দুইটা আসলে এন্ট্রি নাই, একটা হচ্ছে আপনার ডেজিগনেশন কি, একটা হচ্ছে আপনার প্রজেক্টের রোল কি ছিল। সো রোলটা পিএমআই চায় যে লিডিং রোলে যাতে থাকে, প্রজেক্ট ম্যানেজার বা প্রজেক্ট কোঅর্ডিনেটর বা এরকম যাতে লিডিং রোলে থাকে। শুধু টিম মেম্বার হলে, যদি শুধু আপনি প্রজেক্টে এক্সপিরিয়েন্স দেয় যে আপনি টিম মেম্বার, তাহলে অনেক সময় অ্যাপ্লিকেশন রিজেক্ট করে দিতে পারে। হ্যাঁ, আপনি যেটা বলছিলেন এই ক্রাইটেরিয়াতে, সে ফর এক্সাম্পল আমি প্রজেক্ট ম্যানেজার ডেজিগনেশনই একটা রোল করেছি বিএটিতে, দ্যাট ওয়াজ ব্যাক ইন 2010। ইট ওয়াজ এ বিগ প্রজেক্ট। আর 15 এর দিকে আই ওয়াজ অলসো লিডিং এ প্রজেক্ট। তখন কিন্তু আমি প্রজেক্ট ম্যানেজমেন্টের রোলের ডেজিগনেটেড ছিলাম না, আমি ছিলাম চিটাগং এর ডিভিশনাল ম্যানেজার। এটা আমার এডিশনাল রেসপন্সিবিলিটি ছিল টু ড্রাইভ দ্যাট প্রজেক্ট। ইজ ইট সাফাইস? কিন্তু আপনার 10 এর তো আর কাউন্ট হবে না, 10 এরটা কাউন্ট হবে না যেহেতু 8 বছরের মধ্যে নাই। জি, কিন্তু যেটা 15 তে করেছেন সেটাতে কি ছিলেন বললেন? সেটা আমি প্রজেক্ট ম্যানেজার হিসেবে ড্রাইভ করেছি। এটা হচ্ছে একটা অর্গানাইজেশনাল রিভিউ প্রজেক্ট ছিল। আচ্ছা আচ্ছা, HR রিলেটেড প্রজেক্ট, রিভিউ দি হোল অর্গানাইজেশন ডেভেলপমেন্ট, ওডি রিভিউ অফ লিফ অপারেশন। সেটা আমরা 1 বছর ধরে ড্রাইভ করেছি। সো ক্রিয়েটিং নিউ রোল, ক্রিয়েটিং নিউ পজিশন, এটা হচ্ছে ফিউচার ফিট অর্গানাইজেশনকে মাথায় রেখে। সো আই ড্রাইভ দ্যাট প্রজেক্ট। সো এই জন্যই আমি জিজ্ঞেস করলাম যে 10 সালে আমার ডেজিগনেটেড ছিলাম আমি প্রজেক্ট ম্যানেজার স্কাইলাইন, একেবারে লেখাই ছিল এইভাবে, এটা আমি সিভিতেও আমার লেখা আছে। বাট এই জন্যই আমি জিজ্ঞেস করলাম যে ডাজ ইট সাফাইস। যদিও তখন আমার ডেজিগনেশন আমি চিটাগং এর ডিভিশনাল ম্যানেজার, নট প্রজেক্ট ম্যানেজার। ওই ডিভিশনাল ম্যানেজার হিসেবে এটা আমাকে এডিশনাল রেসপন্সিবিলিটি দেওয়া হয়েছিল। ঠিক আছে, এটা হবে আর কি, কোনো সমস্যা নেই। আর আরেকটা প্রজেক্টের ওয়ার্ক স্ট্রিম ছিলাম, সেটা হচ্ছে রিজিওনাল প্রজেক্ট। বাংলাদেশের লিড ছিলাম রিজিওনাল প্রজেক্ট। এটা হচ্ছে একটা কমার্শিয়াল প্রজেক্ট, ড্রাইভিং দ্য ভ্যালু। তো সেটা বাংলাদেশ এন্ড মার্কেটকে আমি লিড করতাম, ওইটা আমি ওয়ার্ক স্ট্রিম লিড বলতে পারি। সেটা ওই সেম সময়ই 14-15 দিকে। ঠিক আছে, সবই কাউন্ট করা যাবে। আসলে অ্যাপ্লিকেশনটা লেখার সময়, অ্যাপ্লিকেশনটা সাবমিট করার সময় আমি যেটা করি, আমি আসলে 1-to-1 সবাইকে হেল্প করি। ওকে, ফাইন। এখানে কিছু আসলে করতে হয়, মানে লেখাটা একটু অন্যভাবে লিখতে হয় যাতে পিএমআই এর মতো হয়। তো সেটা আমি সবাইকে 1-to-1 হেল্প করবো যখন আপনি অ্যাপ্লিকেশন সাবমিট করবেন। সো এটা নিয়ে অরিড হওয়ার কিছু নাই, আমরা মনে হয় মানে উই হ্যাভ এনাফ এক্সপিরিয়েন্স, সমস্যা নেই। ছোট্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে তাহলে কি আমরা 2021 সালে যদি পরীক্ষা দেওয়ার চিন্তা থাকে, তাহলে কি 2012 থেকে কাউন্ট করা যাবে, নাকি 2013 থেকে কাউন্ট করতে হবে? মানে এক্সপেরিয়েন্সটার কথা বলছি। 8 বছর তো, মানে যখন আপনি অ্যাপ্লিকেশনটা সাবমিট করবেন সেখান থেকে প্রিভিয়াস। হ্যাঁ, পিছনে 8 বছর গিয়ে যেখানে যায় সেখান থেকে আসলে কাউন্ট করতে হবে। আচ্ছা, আর একটা বিষয় আছে এখানে, এই 36 মান্থ যে এক্সপেরিয়েন্স বলতেছি আমরা, এখানে কিন্তু নন ওভারল্যাপিং হতে হবে। নন ওভারল্যাপিং মানে একই সময় আমরা একাধিক প্রজেক্ট করি না, তার মানে ওভারল্যাপ হতে পারে। এই ওভারল্যাপ যদি হয়, ধরেন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, আবার আপনি ফেব্রুয়ারি থেকে আরেকটা শুরু করেছেন, তাহলে আসলে কি করতে হবে? এখানে 3 মাস আর এখানে 4 মাস, 7 মাস দেখানো যাবে না। আমাদেরকে দেখাতে হবে আসলে কয় মাস? 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস দেখাতে হবে, 5 মান্থস।
ঠিক আছে, নন ওভারল্যাপিং হতে হবে। সো এত অডিট হওয়ার কিছু নাই, সেটা আমি আপনাদেরকে হেল্প করব, জাস্ট মানে ইনফরমেশনটা জেনে রাখলাম। ঠিক আছে, এরপরে পিএমএ একটা স্লাইড দিয়েছে যে আসলে মানে কোথায় কত পার্সেন্টেজ পিএমপি আছে ওয়ার্ল্ডে। সবচেয়ে পিএমপি কোথায় আছে সবচেয়ে বেশি, কারো জানা আছে পিএমপি ওয়ার্ল্ডে সবচেয়ে বেশি কোথায় আছে, কোন দেশে? দেশ যদি আমরা বলি, এনি আইডিয়া কোন দেশে সবচেয়ে পিএমপি আছে? হ্যাঁ, ইন্ডিয়া। না, ইন্ডিয়া না, ইন্ডিয়াতে না। Is it this part is Brazil? ব্রাজিলও না, ব্রাজিলও এটা হচ্ছে আমাদের ইয়াতে, আমাদের চায়না। চায়নাতে 1 লাখের বেশি পিএমপি আছে। আমাদের টোটাল পিএমপি সংখ্যা 1 মিলিয়নের প্লাস, সেখানে চায়নাতে আছে হচ্ছে 1 লাখ, মোর দেন 1 লাখ। ঠিক আছে, আমরা বুঝতে পারছি না যে চায়না যে সব মেগা প্রজেক্টে ইনভলভ, প্রায় ওয়ার্ল্ডের সব মেগা প্রজেক্টে চায়না কিন্তু ইনভলভ। ঠিক আছে, দেখেন তারা কিন্তু ঠিকই ফোকাস হয়ে সব পিএমপি হয়ে গেছে, গিয়ে ওরা তারা কিন্তু এখন সব প্রজেক্টে তারা কিন্তু লিড পজিশনে আছে বিভিন্ন প্রজেক্টে। আচ্ছা, এখন আসেন আমরা আসলে দেখি যে পিএমপি এক্সামটা আসলে খুব রিসেন্টলি চেঞ্জ হয়েছে। আগে এক্সামটা একটু ডিফারেন্ট ছিল, এবং আগে এক্সামের যে মেইন সিলেবাসটা ছিল সেটা পিএমবক কেন্দ্রিক। পিএমবক মানে কি? পিএমবক মানে হচ্ছে পিএমআর যেটা স্ট্যান্ডার্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট, সেটাকে বলা হয় পিএমবক। এটা বোধহয় অনেকে এখানে জানি আমরা, প্রজেক্ট ম্যানেজমেন্ট বডি অফ নলেজ। সো এইটার উপরে বেস করে আসলে পরীক্ষা হতো প্রজেক্ট ম্যানেজমেন্ট স্ট্যান্ডার্ড। কিন্তু 2 জানুয়ারি 2021 এই বছর থেকে আসলে এক্সামটা একদম ডিফারেন্ট হয়ে গেছে, এবং পিএমএ একটা সিলেবাস দিয়েছে, সেটাকে ওরা বলা হচ্ছে ইসিও। আমি আজকে আপনাদেরকে দেখাবো এবং শেয়ারও করবো আপনাদের সাথে। এক্সাম কন্টেন্ট আউটলাইন, যেটা আপনি ওয়েবসাইটে গিয়ে মানে ডাউনলোড করতে পারবেন, পিএমএ ওয়েবসাইটে গিয়ে এক্সাম কন্টেন্ট আউটলাইন। সো এক্সাম কন্টেন্ট আউটলাইন অনুযায়ী এখন পরীক্ষা হয়, ডাইরেক্টলি পিএমবিওর উপর বেস করে পরীক্ষা হয়। ঠিক আছে, সো এক্সাম কন্টেন্ট আউটলাইনটা তো আসলে পিএমআই মানে পিএমআই যেই কাজ করুক না কেন, পিএমআই আসলে সব কাজ করে রিসার্চ বেস। আগে রিসার্চ করে, তার উপরে তারা ডিসিশন নেয় যে সিলেবাসটা কি হওয়া উচিত। সো রিসেন্টলি মানে সার্ভে থেকে এবং রিসার্চ থেকে দেখা গেছে যে ভালো প্রজেক্ট ম্যানেজার হওয়ার জন্য আসলে 3টা ডোমেইনে এক্সপার্ট হওয়া দরকার। এটা এখানে 3টা ডোমেইন নিচে লেখা আছে। একটা হচ্ছে পিপল ডোমেইন, আমরা জানি যে প্রজেক্ট ম্যানেজমেন্টের হার্ট হচ্ছে পিপল। আর একটা হচ্ছে প্রসেস ডোমেইন, কিভাবে আমরা কাজ করবো, প্রজেক্ট ম্যানেজমেন্টের নো হাউটা, টেকনিক্যাল প্রজেক্ট ম্যানেজমেন্ট যেটা। একটা হচ্ছে যেহেতু সব প্রজেক্টই বিজনেসে হচ্ছে, একটা অর্গানাইজেশনে হচ্ছে এবং বিজনেস এনভায়রনমেন্টে প্রজেক্ট রান করে, ফলে বিজনেস হচ্ছে অ্যানাদার, বিজনেস এনভায়রনমেন্ট হচ্ছে অ্যানাদার ডোমেইন। সো এই 3টা ডোমেইনে আসলে প্রজেক্ট ম্যানেজারদের এক্সপার্টিস দরকার। এটার উপর বেস করে পিএমএ আসলে 3টা ডোমেইনের উপরে পরীক্ষা নিচ্ছে এখন, সিলেবাসটাও 3টা ডোমেইনের উপর। এবং এইটা আসলে এটার সাথে কানেক্টেড। এটা মানে কি? এটা মানে হচ্ছে এটাকে বলা হয় পিএমআই ট্যালেন্ট ট্রায়াঙ্গেল বলা হয় এটাকে। পিএমএ আসলে তাদের মানে পিএমবক এবং আরো কয়েকটা স্ট্যান্ডার্ডে তারা বলেছিল যে ভালো প্রজেক্ট ম্যানেজার হতে হলে তাকে আসলে এই নলেজ এরিয়াতে বা এই ডোমেইন এরিয়া তাকে এক্সপার্ট হতে হবে। দেখেন, একটা হচ্ছে লিডারশিপ, তার মানে কি? লিডারশিপ হচ্ছে হুইচ ইজ অ্যাকচুয়ালি ডিলিং উইথ পিপল। আর টেকনিক্যাল প্রজেক্ট ম্যানেজমেন্ট, এটা আসলে টকিং অ্যাবাউট নো হাউ অফ দ্য প্রজেক্ট ম্যানেজমেন্ট, কিভাবে প্রজেক্ট ম্যানেজ করবে এটা। আর স্ট্র্যাটেজিক অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট, এটা আমরা বুঝতে পারছি যে এটা আসলে টকিং অ্যাবাউট বিজনেস। একজন ভালো প্রজেক্ট ম্যানেজার হতে হলে কিন্তু পিএমআই এই সিলেবাস চেঞ্জ করার আগেই, এই আয়রন ট্রায়াঙ্গেল অনেক আগে থেকে পিএমআই ইউজ করতেছে যে ভালো প্রজেক্ট ম্যানেজারের জন্য এই কয়েকটা সেক্টরে বা ডোমেইনে এক্সপার্টিস থাকবে। তো সেইটার উপর বেস করে আসলে সেই সার্ভে এবং এইটা পিএমআই যে ট্যালেন্ট ট্রায়াঙ্গেল, এই 3টার উপরে, এই 2টার উপর বেস করে আসলে পিএমআই ডিসাইড করেছে যে পরীক্ষা হবে এখন এই 3টা ডোমেইনে, পিপল, প্রসেস এবং বিজনেস এনভায়রনমেন্ট। ঠিক আছে, এবং প্রতিটা ডোমেইনকে পিএমআই এইভাবে ভাগ করেছে, আমি একটু লিখছি পরে দেখাবো। সেটা হচ্ছে একটা হচ্ছে ডোমেইন। তাহলে ডোমেইন কয়টা বললাম? ডোমেইন বললাম হচ্ছে প্রথম ডোমেইন হচ্ছে পিপল, মানুষ। হ্যাঁ, প্রসেস, তারপর হচ্ছে বিজনেস এনভায়রনমেন্ট। তাহলে এই 3টা ডোমেইন। এরপরে পিএমআই করেছে প্রতিটা ডোমেইনে আসলে আইডেন্টিফাই করার চেষ্টা করেছে যে পিপল
এই ডোমেনটাতে সাকসেসফুলি রোল প্লে করতে যদি হয় প্রজেক্ট ম্যানেজারকে, তাহলে তার আসলে কি কি টাস্ক করা উচিত, কি কি রেসপন্সিবিলিটি করা উচিত, কি কি কাজ করা উচিত, সেটাকে পিএমআই বলেছে টাস্ক। এবং পিপলের মধ্যে পিএমআই আইডেন্টিফাই করেছে 14 টাস্ক। সিমিলারলি প্রসেস ম্যানেজ করতে প্রজেক্ট ম্যানেজারকে আসলে কি কি কাজ করা উচিত, সেটা পিএমআই আইডেন্টিফাই করেছে 17 টাস্ক। আর বিজনেস এনভায়রনমেন্টে প্রজেক্ট ম্যানেজারকে করতে হবে 5 টাস্ক। এইভাবে টোটাল কত এখানে দেখেন তো, টোটাল আসলে 36 টাস্ক। ঠিক আছে? সো পিপল ডোমেইনে ভালো কাজ করতে হলে আমাদেরকে 14টা টাস্ক করতে হবে, প্রসেসে 17 এবং বিজনেস এনভায়রনমেন্টে 5। এগুলো সবই আসলে রিসার্চের রেজাল্ট। এবং এই প্রতিটি টাস্কের আন্ডারে আবার পিএমআই বলে দিয়েছে যে আমাদের কি কি এনাবলার্স আছে। এনাবলার্স গুলোর সংখ্যা অনেক বেশি, আমি একটু পরে দেখাচ্ছি আপনাদেরকে। এনাবলার্স মানে হচ্ছে যে এই টাস্ক মানে হচ্ছে রেসপন্সিবিলিটি, প্রজেক্ট ম্যানেজার রেসপন্সিবিলিটি কি যখন পিপল নিয়ে আমরা কাজ করব। এনাবলার মানে হচ্ছে এই এক একটা টাস্কের আন্ডারে অনেকগুলো এনাবলার আছে, 4টা 5টা 6টা করে এনাবলার আছে। তার মানে ওই টাস্কটা সাকসেসফুলি করার জন্য কি কি অ্যাকশন নিতে হবে, যেটা আমাকে এনাবল করবে অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার টু ডু দ্যাট টাস্ক ইন এ গুড ম্যানার, এফিশিয়েন্টলি এফেক্টিভলি করতে পারবো, সেটা হচ্ছে এনাবলার্স। সো পুরো সিলেবাসটা আসলে এইভাবে সাজানো। পিপল, তার আন্ডারে 14 টাস্ক, তার আন্ডারে অনেকগুলো এনাবলার্স আছে। এনাবলার্স মানে হচ্ছে সেই কাজগুলো করার জন্য আমাদের কি করতে হবে, কি কি আমাদেরকে এনাবল করবে সেই টাস্কগুলোকে ভালো মতো করার জন্য। আর তারপর হচ্ছে প্রসেসের আন্ডারে 17 টাস্ক আছে, তার মানে এটা সবচেয়ে বেশি। আর তারপরে বিজনেস এনভায়রনমেন্টে 5 টাস্ক আছে, এবং সবগুলোর আন্ডারে কিন্তু আবার এনাবলার্স আছে। ঠিক আছে? সো দেখেন এটার উপর বেস করে পরীক্ষা যেটা হবে, নতুন এক্সাম কন্টেন্ট আউটলাইন, সেটা আমি আপনাদের দেখাচ্ছি একটু পরে। নতুন ফরম্যাটে কি অলরেডি রেজা ভাই পিপল হ্যাভ অলরেডি সার্টিফাইড? হ্যাঁ, অলরেডি সার্টিফাইড, তবে খুবই কম পরীক্ষা দিচ্ছে। চেঞ্জটা তো অনেক মেজর চেঞ্জ হয়েছে, ফলে মানুষ অনেক কম পরীক্ষা দিচ্ছে। রেজা ভাই, হ্যাঁ বলেন। আমি দেখলাম যে এবার ডোমেনের সংজ্ঞাটাকে বলছে যে হাই লেভেল নলেজ এরিয়া। তার আগে যে পিএম ব্লকে যে 10 নলেজ এরিয়া ছিল, তাহলে কি সেই 10 নলেজ এরিয়া আসলে কি আর থাকছে না? কারণ ডোমেনের মধ্যেই বলা হয়েছে যে ডোমেনস মানে হলো হাই লেভেল নলেজ এরিয়া। তাহলে ওই 10টা যে নলেজ এরিয়া ছিল, সেই নলেজ এরিয়া কি ডোমেনের মধ্যে মার্জ হয়ে গেল? মার্জ হয়ে গেছে, কারণ ওই যে পিপল রিলেটেড কিছু নলেজ এরিয়া আছে পিএম ব্লকে, প্রসেস রিলেটেড অনেকগুলো আছে, আবার হচ্ছে বিজনেস এনভায়রনমেন্ট রিলেটেড আছে। সবগুলোর ভিতরে আছে, 3টার ভিতরে সবগুলো কানেক্টেড। আচ্ছা, তার মানে আগের যে 10টা নলেজ এরিয়া, ওটা 3টে ডোমেনের মধ্যে পিপল, প্রসেস এবং বিজনেস এনভায়রনমেন্ট এর মধ্যে কানেক্টেড হয়ে গেছে। হ্যাঁ, কানেক্টেড হয়ে গেছে। এটা আগে থেকে ছিল, কিন্তু এইভাবে আমরা কখনো বলি নাই, আসলে আগে থেকে ছিল। নতুন কিছু ইনকর্পোরেট হয় নাই, কিন্তু আমরা এইভাবে আসলে দেখি নাই জিনিসটাকে, উপর থেকে দেখি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা দেখেন, আমাকে এটা একটু অন্য একটু স্লাইডে যাচ্ছি, কারণ এখানে একটু ডিটেল আছে। এই স্লাইডটা আমি একটু দেখাই। এখন আমরা দেখেন, আমরা বললাম হচ্ছে, আমি নতুন স্লাইড একটু ওপেন করেছি, দেখা যাচ্ছে? সবাই দেখতে পাচ্ছেন না? দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে দেখেন যে আমি বললাম 3টা ডোমেইনে আমাদের এক্সাম হবে, পিপল, প্রসেস এবং বিজনেস এনভায়রনমেন্ট। এবং কোন কোন ডোমেইনে কি পরিমাণ কোশ্চেন আসবে সেটা কিন্তু এখানে বলা আছে। সো পিপল ডোমেইন থেকে 42% কোশ্চেন পাবো পরীক্ষায় আমরা, আর প্রসেস ডোমেইন থেকে পাবো 50% কোশ্চেন। তার মানে বেশি প্রশ্ন আসবে প্রসেস থেকে। আর বিজনেস এনভায়রনমেন্ট থেকে পাবো হচ্ছে 8% কোশ্চেন। সো টোটাল এইভাবে আসলে এক্সামে যে কোশ্চেন আসবে কয়টা সেটা একটু সামনে আসতেছে। আমি 180টা প্রশ্ন আসবে পরীক্ষায়, কিন্তু সব প্রশ্নগুলোকে এইভাবে এই ডোমেইনে আসলে এত পার্সেন্টেজ পরীক্ষার প্রশ্ন আসবে। আর আরেকটা মেজর চেঞ্জ হচ্ছে যেটা এখন রিসেন্টলি, সেটা হচ্ছে যে আগে পরীক্ষায় আপনাদের হয়তো একটু ধারণা আছে যে আমরা যে প্রজেক্ট ম্যানেজ করি তার মধ্যে আসলে অনেক আগে থেকে আমরা যে স্টাইলে প্রজেক্ট ম্যানেজ করে আসছি সেটাকে বলা হয় ওয়াটারফল মেথড, কিংবা এটাকে বলা হয় প্রেডিক্টিভ প্রজেক্ট ম্যানেজমেন্ট, প্রেডিক্টিভ মেথড।
আমি সিম্পলি লিখতেছি প্রেডিক্টিভ মেথড। এটা কিন্তু আমরা অনেক আগে থেকে এই মেথডে প্রজেক্ট ম্যানেজ করে আসতেছি। এটা কি আমরা জানি, কারো জানা আছে? ওয়াটারফল মেথড, প্রেডিক্টিভ মেথড। জি ভাই। হ্যাঁ, মানে ওয়াটারফল মানে যেখানে আমরা কাজগুলো স্টেপ বাই স্টেপ করি, মানে সিকোয়েন্সিয়ালি করি প্রজেক্টগুলো, এবং আমরা আপফ্রন্ট প্ল্যানিং আগে করি। যেমন সিভিলের যত কাজ, কনস্ট্রাকশনের যত কাজ বেশিরভাগই কিন্তু আমরা প্রেডিক্টিভ মেথডে করি বা ওয়াটারফল মেথডে করি। আমরা আগে সব প্ল্যান করে ফেলি, তারপর প্ল্যানটাকে আসলে আমরা স্টেপ বাই স্টেপ বিভিন্ন ফেজে কাজ করি। সো গ্যান্ট চার্ট অনুযায়ী যেটা বলতে যাচ্ছেন রেজা ভাই। হ্যাঁ, গ্যান্ট চার্ট অনুযায়ী ডিফাইন এ গ্যান্ট চার্ট স্টেপ বাই স্টেপ। একটা কোশ্চেন আছে, আমি বিএটি তে থাকা অবস্থায় প্রিন্স 2 মেথডোলজির সার্টিফাইড, এটার সাথে কি কোনো রিলেশন আছে এই পিএমআই বা পিএমপি? হ্যাঁ, রিলেশন আছে। প্রিন্স 2 মেথডোলজি নাকি এটা এখন অবসলিট হয়ে গেছে? না না না, অবসলিট হয়নি। ওরাও না খুবই, না, আচ্ছা ভাই, ওরাও খুবই ইয়াতে আছে আর কি। ইয়ার থেকে এই যে মল্লিক, আপনার ওখান থেকে একটু নয়েজ আসে। আচ্ছা, আমরা যে মানে মেথড নিয়ে পড়তেছি সেটা পিএমআই, সেটা ইউএসএ বেস, ইউএসএ। আর আসলে প্রিন্স 2 কিনে অ্যানাদার স্ট্যান্ডার্ড প্রজেক্ট ম্যানেজমেন্টের, যেটা আসলে ইউকে বেস। সো সেটাও কিন্তু স্টিল দেয়ার, এবং দুইটা আসলে সবচেয়ে বড় কম্পিটিটর আছে আসলে। দুইটাই মানে রাইভাল কম্পিটিশন আছে দুইজনের মধ্যে। সো এবং দুইজনেই আসলে মেইনলি প্রেডিক্টিভ টাইপ ছিল, দুইজনেই শুরু থেকে। পিএমবক প্রেডিক্টিভ ভাবে লেখা, আর প্রিন্স 2 যেটা ম্যানুয়াল, প্রিন্স 2 ম্যানুয়াল, সেটাও প্রেডিক্টিভ ভাবে লেখা ছিল। সো এখন যেটা আসলে চেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের যে ওয়াটারফল মেথডের মেইন ব্যাপার হচ্ছে এটা, যে আমরা আসলে প্রজেক্টে যে যে কাজগুলো করব সেই কাজগুলোকে আমরা সিকোয়েন্সিয়ালি স্টেপ বাই স্টেপ করতাম, এবং আমাদের আপফ্রন্ট প্ল্যানিংটা সবার আগে করতাম, যত একদম ডিটেল প্ল্যানিং করতাম আমরা ওয়াটারফল মেথডে, এবং সেটা ফলো করে আমরা কাজ করতাম। এখন নতুন একটা মেথড যেটা আসলে পুরা ডিসরাপশন নিয়ে আসছে মার্কেটে, যেটা জন্ম আসলে আইটি থেকে, ঠিক আছে, আইটি থেকে জন্ম, সেটা নিয়ে আমরা 3-4টা ক্লাস নেব শুধু অ্যাজাইলের উপরে। সেটাকে বলা হয় অ্যাজাইল মেথডোলজি। অ্যাজাইল মানে কি? অ্যাজাইল শব্দটার অর্থ কি? ফ্লেক্সিবিলিটি, অ্যাডাপ্টেশন। অ্যাডাপ্টেশন মানে আমরা কুইকলি অ্যাডাপ্ট করতে পারি, কুইকলি অ্যাডাপ্ট করতে পারে, এই জিনিসটাকে আমরা বলি অ্যাজাইল। অ্যাজাইল বা অ্যাডাপটিভ মেথড বলা হয়। তার মানে দেখেন, আইটি কিন্তু, আইটি তো একটা নিজে একটা ডিসরাপশন, তাই না? এমন কোন জায়গা আছে, এমন কোন মানে সেক্টর আছে যেখানে আইটি নাই, সফটওয়্যার নাই? এখন তো আমরা এটা চিন্তা করতে পারি না। আমরা যে ক্লাস নিচ্ছি পুরোটাই কিন্তু সফটওয়্যার এবং আইটির উপরে। এটা ইম্পসিবল হতো যদি আইটির এত প্রোগ্রেস না হতো, আমরা ক্লাস নিতে পারতাম, রাইট? আপনাদের এই ক্লাসে একজন জয়েন করার কথা সাউথ আফ্রিকা থেকে, উনি কি জয়েন করছে কিনা আমি জানি না। জয়েন করছে? কি যেন নাম ছিল? আমি জি জি, আসসালামু আলাইকুম ভাই, আমি জয়েন করেছি, সারওয়ার বলছি। সারওয়ার জয়েন করেছেন না? আচ্ছা, আপনাদের এখন কয়টা বাজে? এখন বাজে 4টা 21, 4 ঘন্টা ডিফারেন্স বাংলাদেশের সাথে। আচ্ছা, বিকালে আছেন না? জি। হ্যাঁ, খুব একটা জানে। ওকে, দেখেন এই যে আইটির কারণে কিন্তু সম্ভব হচ্ছে আর কি। অ্যাজাইল মানে হচ্ছে যেটা আমরা কুইকলি অ্যাডাপ্ট করতে পারি। আইটির প্রজেক্টগুলোর সমস্যা হচ্ছে, আইটির প্রজেক্টে এরকম প্ল্যান করা যায় না, এত বড় প্ল্যান করতে পারবেন না, কারণ আইটির প্রজেক্টে এত কুইকলি চেঞ্জ হয়, স্পেশালি সফটওয়্যারের প্রজেক্ট। কারণ কি, সফটওয়্যার প্রজেক্টে আমরা কাজ করি ট্যানজিবল জিনিস নিয়ে, ইনট্যানজিবল জিনিস নিয়ে কাজ করি আমরা সফটওয়্যারে। ইনট্যানজিবল যেটা দেখা যায় না, যখন এটা দেখা যায় তখন আসলে কাস্টমার দেখার পরে তার ফিডব্যাক ডিফারেন্ট হয়ে যায়, বা তার এক্সপেকটেশনটা ডিফারেন্ট হয়ে যায়। ফলে এই চেঞ্জটা মানে খুব কুইকলি কাস্টমার কাছ থেকে আসে, যেহেতু এই জিনিসটা সে আগে দেখে নাই, যখনই দেখে তারপরে সে আবার চেঞ্জ করতে পারে। এরকম চেঞ্জকে অ্যাডাপ্ট করার জন্য এই ওয়াটারফল মেথড আসলে অ্যাপ্রোপ্রিয়েট না। সেই জন্য 2001 খুব আগের না, কিন্তু জাস্ট 20 ইয়ার্স ব্যাক, তখন আসলে সফটওয়্যারের লোকজন মিলে এই অ্যাজাইল মেথডোলজিটা সফটওয়্যারের জন্য তৈরি করে। ঠিক আছে, এই গল্প আমি পরে বলবো যখন অ্যাজাইলের ক্লাস নেব। সেটা এখন আসলে এত পপুলার, যার মানে প্রিন্সিপালস, ভ্যালুস এবং যে মেথডস গুলো আছে, টুলস, টেকনিক আছে, যেটা এখন আসলে অনেক নর্মাল ওয়াটারফল মেথড প্রেডিক্টিভ প্রজেক্টে আমরা ইউজ করতে পারি, এবং আরো বেটার কিছু কিছু জায়গায় ভালো রেজাল্ট পেতে পারি। তো দ্যাটস ওয়াই আসলে এই দুইটা এখন কম্বাইন্ড হয়ে ইউজ হচ্ছে। আমরা যেখানে কোন একটা প্রজেক্টে এরকম হতে পারে, যেমন ধরেন মেট্রো প্রজেক্ট করতেছি আমরা, মেট্রো রেল প্রজেক্ট, তাহলে মেট্রো রেল প্রজেক্টে কি একটা তো মেজর অংশ হচ্ছে কনস্ট্রাকশন করতেছি আমরা, আর একটা কিন্তু এখানে প্রচুর আইটি কম্পোনেন্ট আছে, তাই না? আছে না? যেমন টিকিটিং সিস্টেম,
কোনো জাপানিজ কোম্পানি করতেছে, যারা পুরো টিকেটিং সিস্টেমটা কিছু হবে, সফটওয়্যারে হবে, আইটি বেস। তাহলে এই কম্পোনেন্টটা এটাও যদি ওয়াটারফলে করি সেটা তো কোনো দরকার নেই, কারণ এটা এর জন্য অ্যাজাইল সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট। সো আমরা যে অংশটা আমাদের প্রজেক্টে ওয়াটারফলে করা সম্ভব বা করা যাবে সেটা আমরা ওয়াটারফলে করব, আর যে অংশটা অ্যাজাইলে করলে সবচেয়ে ভালো রেজাল্ট হবে, হোয়াই নট উই শুড ইউজ অ্যাজাইল। তো সেই জন্য আমরা তখন অ্যাজাইল ইউজ করতে পারি। এখন সব প্রজেক্টেই আপনি যেখানে আমি একটু আগে বললাম যে সব সেক্টরে আইটি আছে, এখন সব প্রজেক্টেও আইটি আছে, আইটি কম্পোনেন্ট আছে, তাহলে আপনাকে আইটির জন্য তার ওয়াটারফলটা অ্যাপ্রোপ্রিয়েট না, হ্যাঁ খুব একটা অ্যাপ্রোপ্রিয়েট না, কারণ এটার কারণে আসলে অ্যাজাইলটা তৈরি হয়েছে। তো সেই জন্য আমরা এখন কেন অ্যাজাইলটা শিখছি এবং পিএমআই কেন অ্যাজাইলটা এখানে ইনকর্পোরেট করেছে, যেহেতু সব জায়গায় এখন আইটি মানে আছেই, আইটি কম্পোনেন্ট আছেই। এবং অ্যাজাইল মেথডটা আপনারা যখন আমি আলোচনা করবো ক্লাসে দেখবেন যে এত মজার এবং এত আসলে এই যুগের সাথে অ্যাপ্রোপ্রিয়েট যে ওই কনসেপ্টগুলো আপনারা যদি এখন ওয়াটারফলে বা যে কোনো প্রেডিক্টিভ প্রজেক্ট ইউজ করেন, ইউ উইল গেট লট অফ বেনিফিটস। সো দ্যাটস ওয়াই পিএমআই আসলে দুইটাকে ইনকর্পোরেট করছে। সো আগে শুধু পরীক্ষা আসতো, যেখানে দেখেন আমি 100% বলে দেখাচ্ছি, যেটা আগে পরীক্ষা হতো শুধু প্রেডিক্টিভের উপরে, প্রেডিক্টিভ মেথডে 100%। এখন পিএমআই যেটা করেছে সেটা হচ্ছে যে 50% কোশ্চেন আসবে হচ্ছে অ্যাজাইল থেকে, আর বাকি 50% কোশ্চেন আগের মতো প্রেডিক্টিভ থেকে আসবে। তো এই দুইটা কম্বিনেশন আমরা এখন এক্সামে দেখতে পাই। তো এখানে ভাই এই যে অ্যাজাইল অর হাইব্রিড বলা, এখন যখন অ্যাজাইল তো ধরেন প্রিডিক্টিভ, এখন হাইব্রিড তো এই অ্যাজাইল তো আপনার অ্যাডাপটিভ, কিন্তু যখন হাইব্রিড বলবো, হাইব্রিড বলতে কি তাহলে এখানে ওয়ার বলছে প্রিডিক্টিভ এবং আপনার অ্যাজাইল, এটা মিলে কি হাইব্রিড? হ্যাঁ, আমরা ডেফিনেশনটা পরে আলোচনা করব। মানে এটা হাইব্রিড বলতে কি বোঝায়? হাইব্রিড বলতে বোঝায় একটা প্রজেক্ট যার কিছু অংশ প্রেডিক্টিভ আর কিছু অংশ অ্যাজাইল, এই কম্বিনেশনটাকে আমরা বলতেছি হাইব্রিড। ঠিক আছে? সো পরীক্ষায় অ্যাজাইল এবং হাইব্রিড মিলে 50% প্রশ্ন আসবে, কিছু থাকবে একদম ডাইরেক্ট অ্যাজাইল থেকে আর কিছু থাকবে হাইব্রিড থেকে। হাইব্রিড মানে যেখানে দুইটারই কম্বিনেশন আছে, আর এক্সক্লুসিভলি শুধু প্রেডিক্টিভ থেকে 50% প্রশ্ন আসবে। যেটা আসল যেটা কথা আপনাদের বলি সেটা হচ্ছে যে আসলে পরীক্ষায় এখন প্রায় 70% অ্যাবভ প্রশ্ন আসে হচ্ছে অ্যাজাইল হাইব্রিড থেকে। ঠিক আছে? সো এখানে একটা প্রবলেম হচ্ছে কি, আমরা এখানে যারা আছে এখানে আইটিরও কিছু বোধহয় আছে, তাই না? যেমন শামিমকে দেখলাম আইটির, আর কারা আছে এখানে আইটিতে? আইটির জি ভাইয়া। আর কেউ আছে আইটির? শামিম আছেন, আর আইটির ব্যাকগ্রাউন্ডের কেউ আছেন এখানে? জাহিদ ভাই বোধহয় আছেন না আইটি? জি ভাইয়া। হ্যাঁ, সো তাহলে মানে আইটি আসলে অনেক আগে থেকে অ্যাজাইল শব্দটার সাথে পরিচিত এবং অ্যাজাইল কিছুটা হলেও প্র্যাকটিস করে আসতেছে, কিন্তু যারা এর বাইরে আমরা অন্য ইন্ডাস্ট্রি থেকে আছি তাদের জন্য অ্যাজাইল শব্দটা আমরা জানি, কিন্তু অ্যাজাইল প্রজেক্ট ম্যানেজমেন্টের কনসেপ্ট গুলোকে আসলে মানে নেওয়াটা অনেক দেখছি টাফ হয়ে যাচ্ছে আর কি, এবং অনেক কিছু জানি না, প্রথম শুনতেছি। হ্যাঁ জি, অ্যাজাইল শব্দটা কিন্তু সাপ্লাই চেইন ইজ ভেরি মাচ ইন প্লেস। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি কিন্তু অ্যাজাইল ম্যানুফ্যাকচারিং, অ্যাজাইল সাপ্লাই চেইন, অ্যাজাইল এন্ড রেসপন্সিভ সাপ্লাই চেইন, এটা কিন্তু বিএটি চর্চা করতেছে গত 10 বছর ধরে। সো সাপ্লাই চেইনও কিন্তু এই কনসেপ্টটা ভেরি মাচ ইন, বিকজ এখনকার যে ডিসরাপটিভ সিচুয়েশন গ্লোবালি সমস্ত অ্যাসপেক্ট, এন্ড এই কোভিড প্যান্ডেমিক সিচুয়েশন আরো আমাদেরকে উন্মোচন করে দিয়েছে যে লট অফ ডিসরাপশন। তো সেখানে আপনার সাপ্লাই চেইন যদি অ্যাজাইল এন্ড রেসপন্সিভ না হয়, ইউ ক্যানট ক্যাটার ইউর প্রোডাক্ট টু দ্য মার্কেট অন টাইম ইন ফুল। So আমরাও very much acquainted with this agile concept in manufacturing environment as well as a whole supply chain, end-to-end supply chain. Yes, okay. So দেখেন যে অ্যাজাইলটা কিন্তু এইভাবে এখন সব সেক্টরে কিন্তু চলে গেছে। হ্যাঁ, সব সেক্টরে আমরা অ্যাজাইলের কনসেপ্ট ইউজ করতেছি, কারণ এটা ছাড়া আসলে আমরা সার্ভাইভ করতে পারবো না মার্কেটে যে কন্ডিশন এখন। এবং আমরা এখন বলি না, একটা শব্দ বলি, সেটা বলি হচ্ছে যে আমরা এখন যে এনভায়রনমেন্টে আছি সেই এনভায়রনমেন্টে কি বলে, এটাকে আমরা বলি ভুকা এনভায়রনমেন্ট, তাই না? শব্দটা অনেকে হয়তো জানি এখানে, ভুকা। জি হ্যাঁ, আমরা মানে ভোলাটিলিটি, আনসার্টেনিটি, কমপ্লেক্সিটি, অ্যাম্বিগুইটি, মানে এখানে কোনো কিছু ঠিক নাই। আমরা এখন বলি চেঞ্জটাই কনস্ট্যান্ট, তাই না? আর বাকি সবকিছু মানে কোনো ঠিক নাই কোনো কিছু। এরকম একটা কন্ডিশনে আমরা কিন্তু অ্যাজাইল ছাড়া ভোকাল এতে কি মিন করে ভাই?
হ্যাঁ, ভিতে ভোলাটিলিটি, ইউতে আনসার্টেনিটি, মানে এটা অ্যাক্রোনিয়াম একটা। আর সি হচ্ছে কমপ্লেক্সিটি, অ্যাম্বিগুইটি। মানে আমরা এখন যে এনভায়রনমেন্টে আছি, পুরো গ্লোবাল এনভায়রনমেন্টে যে চিন্তা করি, এই সব কিছু কিন্তু এই চারটার সাথে যায়, তাই না? যেটা আজকে মনে হচ্ছে ঠিক আছে, কালকে দেখবেন যে এটা ভোলাটাইল, মানে শূন্য হারিয়ে গেছে, কোনো কিছু সার্টেন না। ঠিক আছে? কমপ্লেক্সিটি, সবকিছু, কোনো সহজ জিনিস নেই, অল আর কমপ্লেক্স না। এবং অ্যাম্বিগুইটি, তাই না? সো এই সিচুয়েশনে সার্ভাইভ করার জন্য অ্যাজিলিটির আর কোনো বিকল্প আসলে নাই, অ্যাজ এ হিউম্যান বিইংও নাই, তাই না? আর কোন একটা অর্গানাইজেশনকে সার্ভাইভ করার জন্য আসলে অ্যাজিলিটি ফলো করতেই হবে। ওকে, সো ওই কনসেপ্টগুলো আমরা শিখবো। সেক্ষেত্রে আসলে অ্যাজাইল প্রজেক্ট ম্যানেজমেন্টেও আমাদের অ্যাজাইল কনসেপ্টটা আমরা দেখবো যে অ্যাজাইলের ইম্প্যাক্টগুলো কি, অ্যাজাইলের প্রিন্সিপালস কি, ভ্যালুস কি। এবং অ্যাজাইলটা আসলে এই প্রজেক্ট ম্যানেজমেন্টে এটাই কিন্তু বিভিন্ন জায়গায় এখন ইউজ করা হচ্ছে। সো এটা না জানলে কিন্তু আমরাই পিছিয়ে পড়বো। সো দ্যাটস ওয়াই পিএমআই কিন্তু বিশাল একটা শিফট করছে যে আমাদেরকে 50% প্রশ্ন আমরা পড়বো অ্যাজাইল থেকে। পিএমআই একটা আলাদা বই আছে, হ্যাঁ, আমি বলবো আপনাদেরকে, সেই বইটা আসলে এখন আরো বেশি পড়তে হবে, পিএম বকের চেয়ে ওই বইটা আসলে আরো বেশি পড়তে হবে। সামনে আমি আলোচনা করব। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের পরীক্ষায় আমি বলেছিলাম ডোমেইন হিসেবে আছে টাস্ক এবং নিচে হচ্ছে এনাবলার্স। এবং আমি একটা এক্সাম্পল দেখাই আপনাদের। এই যে বললাম যে 3টা ডোমেইন আছে এবং টাস্ক আছে 35, আমি একটা বেশি বলেছিলাম 6। কারণ আছে, কারণ আসলে এক্সাম কন্টেন্ট আউটলেটে 35 বলা আছে, এখানে 4 বলা আছে। কিন্তু আসলে আমরা যে পড়াশোনা করবো আমাদের স্টুডেন্ট ম্যানুয়াল বা প্রেজেন্টেশন স্লাইড, সেখানে আরো একটা বেশি বলা আছে। তো টোটাল আসলে 36 টাস্ক নিয়ে আমরা আলোচনা করবো ক্লাসে। আমাদের ক্লাসে যা পড়াশোনা করবো সবকিছু 36 টাস্ক নিয়ে, যেটা আসলে 3টা ডোমেইনের উপর বেস করে, এবং প্রতিটার আন্ডারে আমরা অনেকগুলো এনাবলার দেখবো। সো আমি আপনাদের একটা ডোমেইন, একটা টাস্কের এবং একটা এনাবলারের এক্সাম্পল দেখাই, তাহলে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে। এই যে এখানে দেখেন, প্রথম ডোমেইন হচ্ছে পিপল। তার মধ্যে কয়টা টাস্ক ছিল পিপলে? মনে আছে? 7টা টাস্ক ছিল। তার মধ্যে একটা টাস্ক বলা হচ্ছে, যখন আমি প্রজেক্ট ম্যানেজমেন্টে কাজ করব তখন পিপল ডোমেইনে আমার একটা কাজ হবে বিল্ড এ টিম বিল্ড করা, তাই না? টিম যদি ঠিকমতো কাজ না করে এবং টিমের মধ্যে যদি কোহেসিভনেস না থাকে, অ্যাজ এ টিম যদি আমরা কাজ করতে না পারি, তাহলে কিন্তু প্রজেক্টের গোল অ্যাচিভ করা টাফ, কোয়াইট ইম্পসিবল। কিভাবে টিম বিল্ড করবো, এটা কিন্তু একটা কাজ প্রজেক্ট ম্যানেজার, পিপল রিলেটেড। সো এটা হচ্ছে টাস্ক। আর এই টাস্কটাকে এনাবল করার জন্য কি কি অ্যাকশনস নেওয়া উচিত, সেটা এখানে 4টা আছে। পিএমএ আসলে 4টা আইডেন্টিফাই করেছে, কিন্তু এটা বলছে এটা কিন্তু মানে এক্সহস্টেড লিস্ট না, যে 4টার বাইরে আর কিছু নাই। পিএমআই জাস্ট এক্সাম্পল হিসাবে 4টাকে এখানে দিয়েছে। কিন্তু বিল্ড এ টিম করার জন্য আরো কাজ করতে হবে, সেটা মানে আপনাকে ইন্ডাস্ট্রিতে কাজ করে, প্রফেশনাল লাইফে কাজ করে শিখে সেটা প্র্যাকটিস করতে হবে। কিন্তু এই 4টাকে পিএমআই আইডেন্টিফাই করেছে যে 4টা আসলে অ্যাজ অ্যান এক্সাম্পল, এটা কিন্তু এক্সহস্টেড লিস্ট না যে 4টার বাইরে কিছু নাই। সো এখানে দেখেন বিল্ডের টিমে 4টা এনাবলার। একটা হচ্ছে অ্যাপ্রেজ, স্টেক হোল্ডার, স্কিলস। তার মানে আমার টিমে যে ধরনের স্কিল সেট লাগবে সেই স্কিল সেটকে আসলে আগে অ্যাপ্রেজ করতে হবে। তারপরে ডিটেইলস প্রজেক্ট রিসোর্স রিকোয়ারমেন্টস, সেই স্কিলটা ফিল আপ করার জন্য কি কি রিসোর্স লাগবে। তারপরে কন্টিনিউয়াসলি অ্যাসেস এন্ড রিফ্রেশ টিম স্কিলস টু মিট প্রজেক্ট নিডস। ঠিক আছে, এটা সবসময় ফাইন্ড আউট করতে হবে যে আরো কিভাবে ইমপ্রুভ করা যায়। আবার দেখতে হবে যে আমার নতুন কোনো স্কিল লাগবে কিনা, নতুন কোনো রিসোর্স লাগবে কিনা। এবং নলেজ ট্রান্সফার করতে হবে টিমের মধ্যে, উইদিন টিম এবং টিমের বাইরে। সেই নলেজ ট্রান্সফারটারও প্র্যাকটিস করতে হবে যখন আমরা বিল্ড এ টিম টাস্কটা করি। আচ্ছা, আমি এখন এখানে আপনাদের একটু ইয়ারটা দেখাই। নয়েজ আসছে না, কোথা থেকে জানি। এটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এক্সাম কন্টেন্ট আউটলাইনটা যেটা পিএমআই সাইটে আছে, সবার জন্য অ্যাভেলেবল ফ্রি। এটা এরকম না, ওটা আমাদের খুব একটা লাগবে। এটা আমাদের সিলেবাস, যেমন একটা ইউনিভার্সিটিতে প্রতি বছর একটা সিলেবাস থাকে না, যে এই বছর কি কি পড়ানো হবে, সেটাই আসলে সিলেবাসটা। সবাই দেখতে পাচ্ছেন আমার পিডিএফ ফাইলটা? জি জি, দেখতে পাচ্ছি। এই যে 15 পেজের ডকুমেন্ট, এইটাই আসলে আমাদের সিলেবাস, আমাদের পরীক্ষা। এবং এই সিলেবাসটা দেখেন, আমি অলরেডি কিছু আলোচনা করলাম, যে টেবিলটা থেকে কিন্তু আলোচনা করলাম যে কোন ডোমেইন থেকে কি পরিমাণ কোশ্চেন আসবে। এরপরে দেখেন এই যে এখানে ডেফিনেশন বলেছে ডোমেইন কাকে বলে, যেটা হাই লেভেল নলেজ এরিয়া, পিপল, প্রসেস এবং
বিজনেস ডেভেলপমেন্ট, তার আন্ডারে টাস্ক আছে এবং তার আন্ডারে এনাবলার আছে। এবং এখানে দেখেন ডোমেইন ভাই একটা ফান্ডামেন্টাল কোশ্চেন প্রথমে জিজ্ঞেস করা দরকার ছিল, এই যে 180 কোশ্চেন যেটা বলছেন এগুলো কি অল আর এমসিকিউ অর ডেসক্রিপটিভ? ও এটা সামনে বলবো আমি, সমস্যা নেই, সামনে আসবো। আচ্ছা আমি সিলেবাসটা নিয়ে একটু বলতে যাচ্ছি যে ডোমেইনে তাহলে আমরা দেখেন তারপর টেবিল আকারে সিলেবাসটা এখানে বলা আছে। যেমন আমি কোন ডোমেইনে আছি? ডোমেইন 1 এ আছি, পিপল ডোমেইন, যেখানে 42% কোশ্চেন আসবে। এই ডোমেইন 1 এ দেখেন টাস্ক 1 থেকে একটু নিচে যাচ্ছে আমি, 1 থেকে কি অবস্থা কি আছে এখানে? ভাই স্ক্রিনটা একটু বড় করা যাবে? হ্যাঁ করো। দেখেন এখানে 1 নম্বর থেকে শুরু করে আমরা 7, 8, 9, 10, 11 এবং এই যে 14 টাস্ক আছে পিপল রিলেটেড। এবং আমি যদি প্রথম পেজে আসি তাহলে প্রতিটা টাস্কের নামটা হচ্ছে বোল্ড আকারে লেখা আছে, ম্যানেজ কনফ্লিক্ট। তার মানে পিপল নিয়ে যখন আমরা কাজ করব, প্রজেক্ট ম্যানেজারের একটা কাজ হবে কনফ্লিক্ট ম্যানেজ করা। এবং কনফ্লিক্ট ম্যানেজ করার জন্য আমরা তখন কি কি কাজ, কি কি অ্যাকশনস নিতে পারি যেটা আমাদেরকে হেল্প করবে, এনাবল করবে আমাদেরকে কাজটা ঠিকমতো করার, সেটা এক্সাম্পল দেওয়া আছে 3টা। এবং এটাই বলেছে এটা মানে এক্সহস্টিভ লিস্ট না, এটা আরো কিন্তু আপনি নিজেকে তৈরি করতে হবে, কিন্তু পিএমআই কিছু আইডেন্টিফাই করে এখানে দিয়েছে। তারপর আপনার টিমকে লিড করতে হবে, যেহেতু আপনি প্রজেক্ট ম্যানেজার, তখন আসলে আপনি কয়টায় 7টা এনাবলার ইউজ করতে পারেন। এইভাবে প্রতিটা কিন্তু টাস্কের সাথে এনাবলারস আছে। আমাদের যে পড়াশোনা আমরা করব, পুরো পড়াশোনাটাই কিন্তু আসলে বেজ অন দিস টাস্ক। আমরা ক্লাসে 36টা টপিক নিয়ে আলোচনা করব এবং প্রতিটা টপিকই হচ্ছে এক একটা টাস্কের সাথে একদম কানেক্টেড। এখানে যতগুলো টাস্ক আছে তার এগেইনস্টে এক একটা করে টপিক করব হচ্ছে আমরা আমাদের প্রেজেন্টেশন স্লাইডে এবং স্টুডেন্ট ম্যানুয়াল। আচ্ছা স্টুডেন্ট ম্যানুয়াল কথাটা বলছি, অনেকে হয়তো বুঝতে পারছেন না, পরে আমি বলতেছি সামনে। শহীদ ভাই এই যে টাস্ক গুলো 1 থেকে 14 এইগুলো কি কোনো সিকোয়েন্সিয়াল কোনো ব্যাপার আছে? যে যে না কোনো সিকোয়েন্স নাই, কোনো সিকোয়েন্স নাই। এর মধ্যে কি এমন হতে পারে যে ধরেন যে এই 14টার মধ্যে আমার জন্য হয়তো 5টা অ্যাপ্রোপ্রিয়েট বা 6টা অ্যাপ্রোপ্রিয়েট, মানে এইভাবে ব্যবহার করতে হবে, নাকি 14টা টাস্ক কি এই পিপল ডোমেইনের সঙ্গে 14টাই ফলো করতে হবে? হ্যাঁ লাগবে, এটা আপনি দেখবেন এমন ভাবে এটা তৈরি করা হয়েছে যেটা আসলে অলরেডি আপনি ইউজ করতেছেন। আপনারা একটু খেয়াল করে দেখেন, এটা এমন কোনো টাস্ক নাই যেটা আসলে এখন আপনারা করতেছেন না যারা প্রজেক্টে কিছু এক্সপেরিয়েন্স আছে। একটু খেয়াল করে দেখেন যে নেগোশিয়েট প্রজেক্ট এগ্রিমেন্টস, কোলাবরেট উইথ স্টেকহোল্ডার্স, শেয়ার্ড আন্ডারস্ট্যান্ডিং, দেখেন সবকিছু কিন্তু অলরেডি ইউ আর ডুইং। রাইট। সো এটা মাল্টি সার্ভারের রেজাল্ট, যেটা আসলে প্রজেক্ট ম্যানেজারই সার্ভে করে বলেছে যে আমরা এই কাজগুলো করি। কিন্তু কোনো সিকোয়েন্সিয়াল কোনো ব্যাপার মানে ওকে, যখন যেটা লাগবে তখন আপনি সেটা করবেন, যখন কনফ্লিক্ট হবে কনফ্লিক্ট নিয়ে কাজ করবেন, নেগোশিয়েট করতে হবে ভেন্ডরের সাথে, নেগোসিয়েশন নিয়ে কাজ করবেন, এই তো। হ্যাঁ এবং প্রজেক্ট ম্যানেজমেন্টের যে মানে চাকরির জন্য যে ইয়েগুলো চায় রিকোয়ারমেন্টে কিন্তু এই গাইডলাইন গুলাই ব্যবহার করা হয় দেখা যাচ্ছে। রাইট রাইট, এটাই দেখবেন এগুলো ইউজ করা হবে। আমি শিওর আপনি যদি আমার এই কোর্সটা করার পরে যদি ভাইভা ফেস করেন, মানে আপনি খুবই ভালো মতো ভাইভা ফেস করতে পারবেন। কারণ আসলে এই সমস্ত প্রজেক্ট ম্যানেজারের ভাইভা যেটা চায় মানে ম্যানেজমেন্ট পার্সপেক্টিভে দেখতে চায়, টেকনিক্যাল নাকি। সেখানে আসলে আপনাকে এই ম্যানেজমেন্ট টাইপ কথাবার্তা বলতে হবে, তাহলে তারা বুঝবে যে হ্যাঁ ইউ নো হাউ টু ম্যানেজ প্রজেক্টস। আচ্ছা আমরা এখানে আসি, তাহলে বুঝতে পেরেছি ওইটা আমি আপনার সাথে শেয়ার করবো, আপনি একটু দেখে নিন। ওটা আসলে একদম মাথায় রাখতে হবে কোনো দরকার নেই, কারণ আমরা যখন পড়াশোনা করবো সব ওইটার উপর বেস করে। এবং এই যে আমি বললাম যে আমাদের যে আমি আপনাদের প্রেজেন্টেশন স্লাইড পড়াবো যেটা ক্লাসে, সেটা কিন্তু 5টা লেসনে ভাগ করা আছে। 5টা লেসন কিংবা মডিউল বলা হয়, 5টা মডিউল কিংবা 5টা লেসন। এবং এই যে লেসন গুলো একটু দেখেন, প্রথম লেসন হচ্ছে ক্রিয়েটিং এ হাই পারফর্মিং টিম, ঠিক আছে। 2 নম্বর লেসন হচ্ছে স্টার্টিং দ্য প্রজেক্ট। এই সবগুলি কিন্তু এখানে কিন্তু 36টা টপিক আছে, কিন্তু ভাগ করা আছে। তাহলে একটু বলেন তো ক্রিয়েটিং এ হাই পারফর্মিং টিম এটা আসলে কোন ডোমেইনের টপিক গুলো আলোচনা করছে? পিপল। রাইট, পিপল। এবার এখানে আমরা দেখবো এখানে 7টা টপিক আমরা আলোচনা করবো আর কি। তারপর দেখেন আরেকটা পিপল রিলেটেড আছে 4 নম্বর, কিপিং দ্য টিম অন ট্র্যাক। এটাও কিন্তু পিপল। এখানেও 7টা টপিক আছে, পারফরম্যান্স কে মনিটর করা, ইভালুয়েট করা। রাইট। তারপরে এই দুইটা খেয়াল করবেন, স্টার্টিং দ্য প্রজেক্ট ইট ইজ অ্যাকচুয়ালি টকিং অ্যাবাউট প্রসেস প্ল্যানিং, প্ল্যান নিয়ে।
এবং ডুইং দ্য ওয়ার্ক এক্সিকিউশন নিয়ে। প্রসেস ডোমেন, সেটা আসলে প্রসেস ডোমেন। তাহলে আমরা নিজেরাই আইডেন্টিফাই করতে পারলাম। আর লাস্টে কি আছে? কিপিং দ্য বিজনেস ইন মাইন্ড, বিজনেস এনভায়রনমেন্ট। তার মানে এটা বিজনেস এনভায়রনমেন্ট। তাহলে এখানে 5টা টপিক আমরা পড়বো, আর প্ল্যানিং এ এখানে পড়বো 9টা স্টার্টিং এ, প্ল্যানিং এর সময় যেটাকে স্টার্টিং দ্য প্রজেক্ট বলা হচ্ছে, আর এক্সিকিউশনে আমরা পড়বো 8টা টপিক। তাহলে এই হচ্ছে 36 টপিকে হচ্ছে আমাদের সিলেবাস, এবং সেটা একদম ডাইরেক্টলি এক্সাম কন্টেন্ট আউটলাইনের সাথে ম্যাচ করা আছে। শহীদ ভাই, হ্যাঁ, এবার ওই যে বিভিন্ন জায়গায় শব্দটা ব্যবহার করছে প্ল্যান এন্ড ম্যানেজ, কিন্তু আগে তো ম্যানেজ বলতে আমরা এক্সিকিউট বুঝতাম, ডুইং দ্য ওয়ার্ক। এবার তো দেখলাম যে স্টার্টিং বলতে ইনিশিয়েট না প্ল্যানিং, কিন্তু এবার অনেক জায়গায় শব্দটা ব্যবহার করছে প্ল্যান এন্ড ম্যানেজ। তার মানে প্ল্যানিং এবং এক্সিকিউটিং এই দুটো মিলেই কিন্তু স্টার্টিং দ্য প্রজেক্টের মধ্যে ব্যবহার করছে টার্মটা। হ্যাঁ, কিছুটা কিছু কিন্তু সেক্ষেত্রে স্টার্টিং আর এবং ডুইং এই দুটো তো এক হয়ে গেল। এক হলো না, আসলে পিএমআই আসলে এখানে মধ্যে সব প্রসেসগুলো আলোচনা করতেছে, যে আমাদের পিএমআই 49 প্রসেস আছে, সবগুলোকে এর মধ্যে আলোচনা করতেছে। সো এখানে আসলে মেইনলি দেখবে যে প্ল্যানিং গুলোই বেশি আছে, আর ডুইং দ্য ওয়ার্কে প্ল্যানিং 2টা বা 3টা আছে, আর বাকি সবকিছু আসলে এক্সিকিউশন নিয়ে বলতেছে। আর কিপিং দ্য টিম অন ট্র্যাক, এখানে আসলে শুধু পিপল না, এখানে আসলে মনিটরিং এবং কন্ট্রোলিং নিয়ে অনেক কথাবার্তা আছে এটাতে। সেই 3টার মধ্যে আসলে প্রসেসগুলো মেইনলি কভার হয়েছে। ওকে, তো এখানে মানে আপনারা নিশ্চয়ই প্রশ্ন শুনে বুঝতে পারছেন যে মানে আনিস ভাই মানে অলরেডি অনেক কিছু পড়েছে আর কি, ফলে উনি মানে জানে বেশ। আচ্ছা, এই ছবিটা এখন আর ব্যাখ্যা করলে বুঝতে পারবেন না, এটা আমি পরে যখন পড়ানো শুরু করবো তখন ব্যাখ্যা করবো, এটা এখন দরকার নেই। আচ্ছা, এটাও এখন দরকার নাই। আমি যেটা দেখাতে চাচ্ছি যে আমাদের পরীক্ষায় প্রশ্ন আমি বলেছিলাম, এটা একটু এখানে যাই, এটা আসলে একটু কম্বাইন করতে হবে মনে হচ্ছে। পিএমআই দেখেন যে বলেছে যে এক্সাম ফরম্যাটটা, আমি একটু নতুন স্লাইডে আসলাম না, আমি আগের স্লাইডে থাকি তাহলে বেটার হবে, না এটা গন্ডগোল লাগবে। আচ্ছা, পিএমআই এখন যেটা করেছে, পিএমআই করেছে হচ্ছে যে আপনাদের সব স্টুডেন্টের জন্য একটা লাইসেন্স কন্টেন্ট তৈরি করেছে, ঠিক আছে? লাইসেন্স কন্টেন্ট তৈরি করেছে, যেটার দাম হচ্ছে $39, পিএমআই থেকে কিনতে পারবেন, এবং সেটা আপনাদের একটা পোর্টাল দিবে। পোর্টালটা কিরকম হবে আমি একটু দেখাই। আমাদের কি অনেক টাইম নিয়ে নিচ্ছেন? কয়টা বাজে? আমরা 7:30 শুরু করছি, 1 ঘন্টা পার হয়ে গেছে। আচ্ছা, আমি একটু আপনাদের ইয়াটা দেখাচ্ছি। এটা একটু আপনাদের সবাইকে কিনতে হবে, আসলে বেটার হবে নিজেরা যদি কিনে ফেলেন। আমি দেখাচ্ছি, আমার ব্রাউজার দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এখানে আসলে আপনাকে $39 দিয়ে সব স্টুডেন্টকে বলা হয়েছে পিএমআই থেকে, এবং এটা আসলে বাংলাদেশে আমরা এখনো খুব একটা মেনটেন করতে পারছি না, কিন্তু এটা কিন্তু ম্যান্ডেটরি। যারা পিএমপি ক্লাস করবে তারা যাতে $39 দিয়ে পিএমআই থেকে লাইসেন্স কন্টেন্টটা কেনে। সেই লাইসেন্স কন্টেন্ট কিনলে কি হবে, আপনি পোর্টালে পিএমআই একটা প্ল্যাটফর্ম আছে, চয়েস প্ল্যাটফর্ম, সেই চয়েস প্ল্যাটফর্মে আপনি অ্যাক্সেস পাবেন 1 বছরের জন্য। সেখানে আসলে এই যে আমি যা পড়াবো ক্লাসে, পাওয়ার পয়েন্ট স্লাইড, তারপরে স্টুডেন্ট ম্যানুয়াল, তারপরে হচ্ছে এখানে কিছু ভিডিও আছে পিএমআই থেকে তৈরি করা রিলেটেড টু অল দ্য টপিকস, যেটা আমি ক্লাসে আপনাদের দেখাবো। তারপরে কিছু স্টুডেন্টদের জন্য এক্সারসাইজ করার জন্য ক্লাসে কোর্স ফাইল আছে। তারপর 2টা এক্সাম আছে, ঠিক আছে? 2টা অনলাইন এক্সাম আছে, এখানে খুব ছোট, টোটাল হয়তো 25টা, মনে হয় 44টা প্রশ্ন আছে, 44, 2টা পরীক্ষা। এবং আরো ডান দিকে যে টাইলস গুলো দেখতে পাচ্ছেন আপনারা, সেখানে আসলে রিসেন্টলি একটা আপডেট হয়েছে স্টুডেন্ট ম্যানুয়ালের, তো প্রিভিয়াস ভার্সনটা আপনি এখানে পাবেন, আর নতুন ভার্সনটা এখানে আছে। আর এখান থেকে আপনার সার্টিফিকেট আপনি যে কোনো কোয়েরি করতে পারবেন পিএমআই। তারপর আমার ট্রেনিং এর এগেইনস্টে ফিডব্যাক দিতে পারবেন, এবং এটা যখন আপনি ফিডব্যাক দিয়ে, যে যেমন কোর্স কন্টেন্ট ফিডব্যাক দিয়ে যখন আপনি সাবমিট করবেন, তখন আসলে অটোমেটিকলি আপনার প্রোফাইলে, পিএমআই যদি প্রোফাইল আপনার থাকে, তাহলে প্রোফাইলে অটোমেটিকলি 35 আওয়ার্স যোগ হয়ে যাবে। আপনি এখন এন্ট্রি দিতে হবে না, অটোমেটিকলি 35 আওয়ার্স ট্রেনিং সে কাউন্ট করে ফেলবে যখন আপনি ফিডব্যাক দিয়ে সাবমিট করবেন। সো দ্যাটস ওয়াই এটা আসলে যারা
$39 খুব একটা বড় কিছু না, তাই না? সো যারা কন্টেন্টটা কিনতে চাই কাইন্ডলি ফারজানার সাথে, আমার মনে হয় ফারজানার সাথে আপনার কথা হয়েছে সবারই, তাই না? কন্ট্যাক্ট করে আপনারা মানে এই কন্টেন্টটা পারচেজ করার ইয়ে করবেন, কারণ কন্টেন্টটা আপনারা কিনতে পারবেন না, আসলে কন্টেন্টটা কিনতে হবে এটিপি থ্রুতে। এটিপি কে টাকা দিতে হবে, তারা আপনাকে পারচেজ করে আপনাকে ইউজার নেম পাসওয়ার্ড দিবে, অ্যাক্সেস কি দিবে, ঠিক আছে? সেইটা মাথায় রাখেন, কারণ এখন আমাদের পড়াশোনাটা আসলে পিএমআই যেগুলো যা দিয়েছে সেটা পড়াটাই আসলে মেইন, এর বাইরে করলে হবে না, কারণ এটাই করতে হবে আমাদের। সো ওই ব্যাপারটা কি আসলে আমি এখানে বলছিলাম যে আমাদের আসলে লাইসেন্স কন্টেন্ট কিনতে হবে পিএমআই কাছ থেকে, এবং এই প্ল্যাটফর্মে তখন আপনি অ্যাক্সেস পাবেন, এবং এটা আমি আপনাদের দেখালাম যে তখন আপনি আসলে কি কি অপশনস পাবেন। সো দেয়ার আর লট অফ অপশনস। আমার মনে হয় এটা $39 ইজ এটা লস হবে না আর কি, $39। রাইট। আচ্ছা, আমি এরপর আসেন কোশ্চেন টাইপ নিয়ে একটা প্রশ্ন ছিল, সেটা আমরা একটু এখন আলোচনা করি। কোশ্চেন টাইপ এবং সময় নিয়ে আলোচনা করি, পরীক্ষার সময়। সো পরীক্ষা এখন যেটা করা হয়েছে, আগে আসলে 200টা প্রশ্নে পরীক্ষা হতো, এখন পরীক্ষা হবে 180টাতে। এটাও 2 জানুয়ারি থেকে চেঞ্জ হয়েছে। 2 জানুয়ারি 180টা প্রশ্নের পরীক্ষা হবে, তার মধ্যে 5টা প্রশ্ন কোনো মার্ক ক্যারি করবে না, আনস্কোর কোশ্চেন্স। তাহলে পরীক্ষা হবে আসলে 175টা কোশ্চেন্স, ঠিক আছে? সো কোনটা আনস্কোর সেটা কিন্তু পয়েন্ট করা থাকবে না। ওকে, তারপর আসেন পরীক্ষার সময় এখন হচ্ছে টোটাল 230 মিনিটস। এটা আগে ছিল 240 মিনিট, 4 ঘন্টা ছিল, এখন কিন্তু 3 ঘন্টা 50 মিনিট। তবে এখানে দুইটা খুবই ভালো কাজ করা হয়েছে, সেটা হচ্ছে যে আপনি এই পরীক্ষার প্রশ্নটাকে এরকম করা হয়েছে আর কি। একটু দেখেন, এখানে আমি একটু ড্র করে দেখাচ্ছি, 60 60 60। তার মানে পরীক্ষার প্রশ্ন কয়টা? 180টা না? সবাই দেখতে পাচ্ছেন আমি যে ড্র করেছি 360? দেখতে পাচ্ছি। রাইট। হ্যাঁ, আপনাকে কি করবে, আপনাকে 60টা প্রশ্ন দেওয়ার অ্যান্সার দেওয়ার পরে আপনাকে অপশন দিবে যে তুমি কি 10 মিনিটের ব্রেকে যাবা কিনা। তো 60টা প্রশ্ন দেওয়ার পরে আপনি যদি ব্রেকে যান, এটা অপশনাল, ব্রেকে না গেলে আপনি জাস্ট যদি কন্টিনিউ করতে চান তাহলে নেক্সট 61 থেকে প্রশ্ন চলে আসবে। আর যদি 10 মিনিটের ব্রেকে যান তাহলে 10 মিনিটের ব্রেকের পরে আপনি এসে 61 থেকে 120 আনসার করবেন। এরপর আবার আপনাকে প্রম্পট করবে যে আপনি 10 মিনিটের ব্রেক চান কিনা। যদি চান তাহলে আপনি 10 মিনিটের ব্রেক নিয়ে আসতে পারবেন, এসে আবার 121 থেকে 180 পর্যন্ত আনসার করবেন। সো এখানে 10 মিনিটের ব্রেক কিন্তু দেওয়া আছে, এবং এটা কিন্তু কোনো 230 মিনিটের মধ্যে কাউন্ট হচ্ছে না, ঠিক আছে? এবং এখানে আরেকটা ডিফিকাল্টি আছে, আপনি যখন প্রথম 60 কোশ্চেন্স, কোনো টাইম লিমিট কিন্তু নাই এখানে যে আপনি কত সময়ের মধ্যে 60 আনসার করবেন। টোটাল টাইম 230 মিনিট। এখন আপনি যদি 80 মিনিটে করে ফেলেন, গুড, করে 10 মিনিট ব্রেক নেন, আবার পরীক্ষা শুরু করবেন। এখানে যখন আপনি 60 কোশ্চেন সাবমিট করবেন, ইউ ক্যানট গো ব্যাক। আপনি কিন্তু রিভিউ করে এই 60টা কোশ্চেন দেখতে পারবেন না, কোনো চেঞ্জও করতে পারবেন না। আবার এখানে এসে যখন আপনি সাবমিট করে ব্রেক নেবেন বা না নেন, কোনো ব্যাপার না। 60 যখন আপনি সাবমিট করে দিবেন তখন ইউ ক্যানট গো ব্যাক, রিভিউ করতে পারবেন না। কিন্তু তার মানে আপনাকে এমন ভাবে প্ল্যান করতে হবে, সে এখানে ধরেন 70 মিনিট আপনি আনসার দিলেন আর 10 মিনিট হাতে রাখলেন, যে 10 মিনিটের মধ্যে আপনি রিভিউ করে তারপর সাবমিট করেন। হ্যাঁ, যাদের রিভিউ প্র্যাকটিস আছে, অনেকে রিভিউ করা পছন্দ করে না, কিন্তু রিভিউ করাটা ভালো। এবং আপনি প্রশ্ন, যে প্রশ্নটা রিভিউ করতে চান, আপনি ইচ্ছে করলে মার্ক করে রাখতে পারবেন। ফলে আপনি যখন সাবমিট করতে যাবেন তার আগে আসলে আপনি কোন কোন প্রশ্ন মার্ক করে রেখেছেন সেটা আপনি ইজিলি ব্যাক করতে পারবেন। ব্যাক করে ইউ ক্যান চেক এন্ড দেন সাবমিট। সবাই বুঝতে পেরেছি? জি। হ্যাঁ। সো এটা একটা ভালো হয়েছে কি, আমার যেমন গত বছর আমার একজন পরীক্ষার্থী, যিনি আসলে একটু বয়স্ক পরীক্ষার্থী, মানে বোধহয় 55+, ওনার খুব ডায়াবেটিস। আগে পরীক্ষায় কোনো ব্রেক ছিল না, ব্রেক নিলে ওটা একটা টাইমের মধ্যে কাউন্ট হতো। তো উনি আসলে বোধহয় 2 ঘন্টা না কতক্ষণ পরীক্ষা দেওয়ার পরে ওনার পুরো ডায়াবেটিস লো হয়ে গেছে, কি সুগার, এবং উনি লাস্টে পরীক্ষা দিতে পারেননি। আমার মনে হয় এই ব্রেক গুলো আসলে এখন এই হেল্প গুলোকে মানে হেল্প করবে, অনেকের ফিজিক্যাল ইয়াকে হেল্প করবে। ভাই আমি যদি ব্রেক না নিই তাহলে তো পুরো কোশ্চেনটা আবার মানে অ্যানসার শিট আবার রিভিউ করার স্কোপ থাকতেছে, তাই না? না না না, আপনি ব্রেক না নিলেও 60 পরে আর ওটা পাবেন না, 60টা সাবমিট হয়ে যাবে, ব্রেকের সাথে কোনো সম্পর্ক নেই। কিন্তু আমি কেন ব্রেক নিতে বলতেছি না, অনেক সময় আমরা কি ওর বলেন একটা শব্দ হচ্ছে না, রক অ্যান্ড রোল, মানে আমরা খুব এখন ভালো অবস্থায় আছি, খুব ভালো করতেছি, এই সময় আসলে ব্রেক নেওয়া দরকার নেই। আপনার খেলা দেখেন না, ক্রিকেট খেলায় দেখবেন যে প্রতিটা ব্রেকের পরে কিন্তু উইকেট পড়ে যায়, কারণ কি, যে ইয়াটা মনোযোগটা নষ্ট হয়ে যায়।
সো যদি না লাগে আপনার ব্রেক নেওয়ার দরকার নেই, ইউ আর ডুইং ফ্যান্টাস্টিক, আপনি মানে আগে যান যদি কোনো বায়ো ব্রেক না লাগে। আর বায়ো ব্রেক লাগলে অবশ্যই বায়ো ব্রেক নেবেন 10 মিনিটের, মানে 60 কোশ্চেনে দেওয়ার পরে, আদারওয়াইজ তো সামনে পরীক্ষা দিতে আরো কন্ডিশন খারাপ হবে। রেজা ভাই, এই পরীক্ষাগুলি কি প্রক্টর দ্বারা ভিজিল্যান্ট হবে? হ্যাঁ, মানে ভিডিও অন করে প্রক্টর দ্বারা they will be vigilant. রাইট। সো পিএম এর দুইটা আসলে ওয়ে আছে যেটা এখন সবাই করতেছে কোভিড এর কারণে। একটা হচ্ছে আপনি সেন্টারে গিয়ে পরীক্ষা দিতে পারবেন আর বাসা থেকে দিতে পারবেন। সেন্টারে তো ফিজিক্যাল প্রক্টর আছে, আর অনলাইনে বাসা থেকে যদি দেন তাহলে আসলে ভিডিও অলওয়েজ অন রাখতে হবে। Center means your office. হ্যাঁ, আপনার অফিসে, সেটা কি সেন্টার বলছেন? না, আপনি যদি মানে হোম পরীক্ষা দিতে পারেন সেটা বাসায় দিতে পারেন, অফিস থেকেও দিতে পারেন। আর সেন্টার মানে পিএম এর সেন্টার হচ্ছে পিয়ারসন ভিউর কিছু সেন্টার বাংলাদেশে আছে যেখানে আপনি গিয়ে পরীক্ষা দিতে পারবেন। এক্ষেত্রে ভাই কানেকশন লসটা কিভাবে অ্যাড্রেস করা হবে যদি হয় বাসায় হলে এটা তো খুবই সমস্যা। একটা হচ্ছে ইন্টারনেট বাংলাদেশে কোনো ইয়া নাই, রিলায়েবল কানেকশন নাই, আর একটা হচ্ছে কারেন্টেরও কোনো রিলায়েবিলিটি নাই। সো আমি নিজে একটা পরীক্ষা বাসায় দিয়েছিলাম। ওরা যেটা করে আপনাকে টাইম মানে সুযোগ দেয়, আপনি যদি কোনো কারণে ডিসকানেক্ট হন ওরা আবার আপনাকে কানেক্ট করে নেবে। ঠিক আছে, ওটা ভয় পাওয়ার কিছু নাই। 10-15 মিনিট ব্রেকে থাকলেও সে আপনাকে কানেক্ট করে নেবে যদি আসলে কোনো নেটওয়ার্ক প্রবলেম হয় বা কারেন্ট চলে যায়, এরকম কিছু হয়। কিন্তু সবসময় যে নিবে এরকম কিন্তু না, অনেক সময় আবার দেখবো যে পরীক্ষা ক্যান্সেল করে দিতে পারে। এই জন্য বাসায় না দেওয়ার সবচেয়ে ভালো আর কি, সেন্টারে গিয়ে দেওয়া ভালো আর কি। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা একটু দেখি যে মানে প্রশ্ন সাজিদ ভাই প্রশ্ন করেছিল যে কি টাইপের কোশ্চেন হয়। সো এটাও একটা বিরাট চেঞ্জ, মানে আগে শুধু মাল্টিপল চয়েস প্রশ্ন হতো। শহীদ ভাই, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলুন। জি ভাইয়া, সেন্টারে যে এক্সামটা তো আমরা জানতাম যে হচ্ছে করোনার কারণে বন্ধ আছে, ওটা কি এখন ওপেন নাকি এখন চলছে? এটা এখন ওপেন আছে, লকডাউনে বন্ধ ছিল, এখন ওপেন আছে। আচ্ছা, এখন ওকে, ঠিক আছে। কিন্তু লকডাউন থেকে তখন তো সবই বন্ধ হয়ে যায়, আমাদের মাঝখানে লকডাউনে বন্ধ ছিল, এখন আবার ওপেন আছে। বাট আমার মনে হয় কিন্তু আমি যেটা জানতাম যে ধরেন আপনার প্রায়ার টু কোভিড সিচুয়েশন সব এই পিএমপির এক্সাম প্রবাবলি সেন্টারে যেই দিতে হতো, বাসায় বা ঘরে বসে দেওয়ার মনে হয় কোনো সিস্টেম কখনো ছিল না। না, কখনোই ছিল। এটা এই করোনা শুরু হওয়ার পর থেকে বোধহয় এই অপশনটা তারা রেখেছে। হ্যাঁ, তারপর অনেক পর থেকে আসলে মানে কয়েক মাস পরে গিয়ে ডিসিশনটা নিয়েছে, যখন আসলে কোনোভাবে কোভিড শেষ হচ্ছিল না তখন ডিসিশন নিয়েছে। তবে এখন বোধহয় এটা তুলে দিতে পারে, কারণ সিকিউরিটি অনেক ইয়ে শোনা যাচ্ছে যে সিকিউরিটি ব্রিচ হচ্ছে আর কি, বলে বোধহয় এটা স্টেপস নেবে। আচ্ছা, দেখেন পরীক্ষায় আগে মাল্টিপল চয়েস প্রশ্ন আসতো, ক্লাসিক্যাল মাল্টিপল চয়েস। তার মানে 4টা অপশনস থাকবে, একটা কারেক্ট আনসার হবে। এখন কিন্তু 6 ধরনের, টোটাল 6 ধরনের প্রশ্ন আসবে। একটা হচ্ছে ট্রু ফলস প্রশ্ন আসতে পারে, এটা এখনো কারো আসছে এখনো শুনি নাই। ইন্ডিয়ান বোধহয় একজনের শুনছিলাম, তার ট্রু ফলস 2টা এসেছিল, ট্রু ফলস। আর এখনো প্রায় 80 থেকে 90% প্রশ্ন আসবে আসলে মাল্টিপল চয়েস স্টিল। ঠিক আছে, এটা হয়তো ধীরে ধীরে চেঞ্জ হবে। আর মাল্টিপল রেসপন্স মানে কি বুঝতে পারছি, তার মানে একাধিক অ্যান্সার থাকবে। আর তারপরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ, এটাকে আমরা ম্যাচিং বলি। ম্যাচিং আছে না, ম্যাচিং করা, এ সাইড বি সাইড ম্যাচ করতে হবে। আপনি টেনে আসলে ম্যাচ করবেন, এটা কোথায় যাবে ম্যাচ করবেন টেনে। আর ফিল অ্যান্ড দ্য ব্ল্যাঙ্কস, এখনো কারো শুনি নাই যে ফিল অ্যান্ড দ্য ব্ল্যাঙ্কস প্রশ্ন আসছে কারো, এখনো শুনিনি। আর একটা আসছে হট স্পট। হট স্পট মানে গ্রাফিক্স থাকবে এবং আপনার একটা সিচুয়েশন দেওয়া থাকবে, আপনাকে সেই সিচুয়েশনের উপর বেস করে গ্রাফিক্সের উপর ক্লিক করতে হবে যে কোন এরিয়াটা আসলে ঠিক এরিয়া বেস অন সিচুয়েশন। এটাও প্রশ্ন এসেছে অনেকের, 3-4টা করে প্রশ্ন এখন পর্যন্ত বাংলাদেশে যারা পরীক্ষা দিয়েছে তাদের এসেছে। আর মাল্টিপল রেসপন্স অনেকে 6টা থেকে 8টা পর্যন্ত পেয়েছে, কিন্তু স্টিল মাল্টিপল চয়েসটাই বেশি আসছে। আমি প্রতিটার একটু এক্সাম্পল দেখাই স্লাইডে, তাহলে বোধহয় আপনাদের কনফিউশন দূর হবে। এই যে এখানে বুঝতে পারছি আমরা ট্রু অ্যান্ড ফলস মানে স্টেটমেন্ট থাকবে, এটাকে ট্রু নাকি ফলস একটা আপনারা চয়েস করবেন। আর যদি এটা সবচেয়ে এখনো বেশি আসে মাল্টিপল চয়েস, একটাই আনসার, তার মানে 4টা অপশন থাকবে এবং এটা চেক বক্স হবে, তার মানে আপনি একটাই সিলেক্ট করতে পারবেন।
এবং এটা মনে রাখতে হবে এটা কিন্তু কারেক্ট অ্যান্সার না, অলওয়েজ চয়েস করতে হবে। এরকম যদি অপশন হয় ওয়ান আনসার, তাহলে আপনি চুজ করবেন বেস্ট আনসার, নট কারেক্ট অ্যান্সার। এখানে দেখা যাবে 2-3টা কারেক্ট অ্যান্সার থাকতে পারে, তো এই বেস অন দিস সিচুয়েশন কোনটা বেস্ট সেটা আসলে আপনাকে সিলেক্ট করতে হবে। বাই দ্য ওয়ে এখানে বলে রাখি পিএমআই মানে বেশিরভাগ প্রশ্নই প্রায় 95 কিংবা 99% প্রশ্ন আসবে হচ্ছে সিচুয়েশনাল বেস, কোনো নলেজ রিকল করা বা মুখস্থ করার কোনো কিছু কিন্তু আসবে না। ঠিক আছে, ইনফরমেশন রিকল করা, নলেজ রিকল করা এই টাইপের প্রশ্ন একদম খুবই কম আসবে, আসলে মানে 1% কিংবা 5% আসতে পারে। বাকি সবই প্রশ্ন হবে সিচুয়েশন, অনেক লম্বা সিচুয়েশন থাকবে, তার উপর বেস করে আপনাকে আসলে অ্যান্সার সিলেক্ট করতে হবে। সো এখানে ডিফিকাল্টি হচ্ছে যাদের প্রজেক্ট ম্যানেজমেন্ট এক্সপিরিয়েন্স কম, মানে যারা এরকম কঠিন রাস্তা দিয়ে হাঁটে নাই, তারা আসলে ডিফিকাল্ট ফিল করতে পারে। মানে বেশিরভাগ জায়গায় দেখবে যে প্রশ্নটা ইন্টারপ্রেট করতে খুব বেশি। আচ্ছা, মাল্টিপল রেসপন্সটা আমরা বুঝতে পারছি, যেখানে আসলে এই যে থাকবে এবং এখানে ক্লিয়ারলি বলা থাকবে যে কয়টা আনসার সিলেক্ট করতে হবে, ক্লিয়ারলি বলা থাকবে। এবং এটা কি থাকবে, এটা কিন্তু আর অপশন বক্স থাকবে না, চেক বক্স। তার মানে ইউ ক্যান সিলেক্ট মাল্টিপল, সেটা মাল্টিপল রেসপন্স। এখানে যদি একটা কারেক্ট হয় রেজা ভাই, দ্য অ্যানসার উইল বি 0 অর হাফ। এটা মানে 0 বলছে, 0 একটা যদি ভুল হয় তাহলে 0। হ্যাঁ, তার একটা বিষয় যে এখানে যে চুজ টু লেখা, এটা কি সবসময় লেখা থাকবে? মানে কয়টা চুজ? হ্যাঁ, সবসময় লেখা থাকবে, চুজ 2 থাকবে বা চুজ 3 থাকবে, চুজ 4ও থাকতে পারে। হ্যাঁ, তখন অপশন কিন্তু বাড়তে থাকবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এক হলে তো আমরা জাস্ট মাল্টিপল চয়েস আসবে আগে যেটা দেখালাম, আর যদি 2, 3, 4 হ্যাঁ এরকম হতে পারে, তখন অপশনস বেশি থাকবে, আপনাকে সিলেক্ট করতে হবে। তবে এই প্রশ্নগুলো কিন্তু সহজ টাইপ, কারণ এটা আসলে বেশিরভাগ আসবে, আমি বললাম যে 5% বা 1% নলেজ রিকলের উপর আসতে পারে, সেগুলো তো এই টাইপের প্রশ্ন আসবে, যেটা আপনার আসলে আরো সহজ হবে অ্যান্সারটা। ফলে মানুষ যায় না পরীক্ষা দিতে ভয় পায়, এখন পরীক্ষা দিচ্ছেও কম, কিন্তু এখন পরীক্ষা দিলে কিন্তু পাস যারা দিচ্ছে সবাই পাস করতেছে, ফেল এখনো শুনতে পাইনি আর কি এখন বাংলাদেশে যারা পরীক্ষা দিয়েছে। আমার হোয়াট ইজ দ্য পাস মার্ক? 70%? পাস মার্ক আসলে ডিসক্লোজ নাই, পিএমআই পাস মার্ক ডিসক্লোজ নাই। সেটা হচ্ছে অনেক সময় বলা হয় 61%-এর চেয়ে বেশি পেলে হবে, কিন্তু কোথাও কিন্তু ডকুমেন্টেড নাই এটা। তবে আমরা যেটা মনে করি সেটা হচ্ছে যে আসলে 70% বেশি পেতে হবে। তবে 61 বা 65% পেলেও অনেক সময় আপনি পাস করবেন, যদি আপনার প্রশ্ন র্যান্ডমলি আসে, তো প্রশ্ন সেটটা যদি খুব ডিফিকাল্ট হয় তাহলে হয়তো আপনি 61, 62 বা 65% পারলেই পাস করবেন। আর যদি মিডিয়াম টাইপ বা সহজ প্রশ্ন হয় তাহলে অবশ্যই 70% বেশি পেতে হবে। এই রেজাল্টটা কি দেন জানা যায় সাবমিটের সাথে সাথে? হ্যাঁ, উইদিন সেকেন্ডস আর কি সাবমিট করবেন, তার কয়েক সেকেন্ডের মধ্যে আনসার চলে। মানে ফার্স্ট ব্লক অফ 60 আই সাবমিটেড, দেন আই গট টু নো যেটাতে আমি পাস অর ফেল, এইভাবে? না না, একবার ফাইনাল সাবমিটেড করব। ফাইনাল সাবমিশন। ঠিক আছে। আর পরীক্ষায় আরেকটা বিষয় আছে, আপনাকে 3টা ডোমেইনেই পাস করতে হবে কিন্তু, পিপল, প্রসেস, বিজনেস এনভায়রনমেন্ট। কোন একটাতে যদি আপনি ফেল করেন তাহলে পুরোটাই ফেল। ঠিক আছে। এবার ফেলটা আবার এইভাবে পিএমআই বলে না, পিএমআই কোনো মার্কস দিবে না আপনাকে যে আপনি কত মার্কস পেয়েছেন। পিএমআই আসলে এইভাবে দেয়, 4টা তারা ক্যাটাগরি রেখেছে। একটা হচ্ছে অ্যাবভ টার্গেট, এটি বলে অ্যাবভ টার্গেট। একটা হচ্ছে টার্গেট, শুধু টার্গেট। একটা হচ্ছে বিলো টার্গেট। ঠিক আছে, আর উপরেরটা আসলে অ্যাবভ টার্গেট। আর সব লাস্টে যেটা সেটা হচ্ছে নিডস অ্যাসেসমেন্ট। এই আপনি যখন পরীক্ষা সাবমিট করে দিবেন, তারপর আসলে আপনি যে যদি পাস করেন, নিড কি বললাম, ইমপ্রুভমেন্ট, ইমপ্রুভমেন্ট। ঠিক আছে, সো এটা বলবো আর কি। এই 4টা ক্যাটাগরিতে আপনাকে অ্যান্সার দিবে, মানে রেজাল্ট দিবে। সো আপনি জেনারেলি কোনো একটাতে যদি নিডস ইমপ্রুভমেন্ট পান তাহলে আপনি ফেল আসেন, আর বাকি কোনোটাতে অ্যাবভ টার্গেট পেলেন আর কোনোটাতে বিলো টার্গেট পেয়েছেন তাহলে হয়তো ম্যাচ করে ঠিক হয়ে যাবে, কিন্তু 2টা বিলো টার্গেট পেলে হয়তো আপনি ফেল করবেন। ঠিক আছে, পরীক্ষা যখন আপনাকে অ্যান্সার দিবে, অ্যান্সার শিট দিবে, তখন আপনাকে দেখাবে যে আপনি কোন ডোমেইনে অ্যাবভ টার্গেট পেয়েছেন, কোন ডোমেইনে টার্গেট বা কোন ডোমেইনে বিলো টার্গেট পেয়েছেন। তো তার মানে কি, সবচেয়ে ভালো হচ্ছে সবগুলোতে অ্যাবভ টার্গেট করা। ঠিক আছে, ওকে, আচ্ছা, ওকে।
এরপরে আসেন আমরা যে আমি যেটা বললাম ম্যাচিং প্রশ্ন, ম্যাচিং করা, সেটা যে এখানে বলা থাকবে বাম সাইডে অপশন আছে, আপনাকে আসলে এই ডান সাইডে কোনটার সাথে কানেক্ট হবে আপনাকে টেনে বসাতে হবে। হ্যাঁ, এই ব্ল্যাঙ্ক জায়গাগুলো টেনে টেনে নিয়ে আসতে হবে। তো এটা আসলে এত ছোট থাকবে না, এখানে হয়তো সিচুয়েশন থাকবে বা বর্ণনা থাকবে 3-4 লাইন, তার উপর বেস করে এখানে কোনটার সাথে মেলে আপনাকে ড্র্যাগ করে নিয়ে এসে বসাতে হবে। সেটা হচ্ছে ড্র্যাগ এন্ড ড্রপ। শহীদ ভাই, লেফট থেকে টেনে আনতে হবে নাকি রাইট থেকে টেনে আনতে হবে? এটা আপনি বলে দিবে আর কি, যে লেফট থেকে টানবেন নাকি রাইট থেকে টানবেন বলে দিবে। আচ্ছা, ওটা বলা থাকবে? হ্যাঁ, বলা থাকবে। ওকে, দেখেন এই হচ্ছে অবস্থা। আর যেটা বললাম হটস্পট, হটস্পট মানে আপনাকে একটা সিচুয়েশন থাকবে, কোথায় আসলে আপনাকে ক্লিক করতে হবে। যেমন 4টা অপশন দিচ্ছে এ বি সি ডি, তাহলে যেটা ওটার সাথে যায় সেটাতে আপনি ক্লিক করবেন সিতে, তাহলে ওটা অ্যান্সার নিয়ে নেবে। কোনো কারণে যদি ভুল সিলেক্ট করেন তাহলে আবার সিতে ক্লিক করলে আবার ডিসিলেক্ট হয়ে যাবে ওটা, তখন আমি আবার অন্যটাকে ক্লিক করব। ঠিক আছে? সো হটস্পট জেনারেলি গ্রাফিক্স আনবে, এটাও প্রায় মানে সবারই 3-4টা করে আসতেছে, 3-4টা করে গ্রাফিক্স আসে। সেজন্য আমরা দেখবো যে ক্লাসের মতো অনেক চার্ট করব, ফিগার করবো, গ্রাফিক্স করবো, সবই কিন্তু আপনাকে ভালো মতো বুঝতে হবে। পরীক্ষায় কিন্তু পাশ করার একটাই উপায়, কি সেটা? আপনার কনসেপ্ট ক্লিয়ার করা। ঠিক আছে? আপনার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে আর এনাফ এক্সপিরিয়েন্স থাকে, আপনি ইজিলি পাস করতে পারবেন। আর মেমোরাইজ করার যদি চেষ্টা করেন কোনো কিছু, যে মেমোরাইজ করবেন, তাহলে ইউ গোনা ফেল। ঠিক আছে? মেমোরাইজের কোনো স্কোপ নেই। সো ডোন্ট গো ফর মেমোরাইজেশন। কোনো ভাবে চিন্তা করবেন না যে কোনো কিছু মেমোরাইজ করবেন। এবং পরীক্ষায়, পিএমপি পরীক্ষায় মানে আমার কাছে মনে হয় আপনি কমন সেন্স দিয়ে 40% প্রশ্ন সলভ করে ফেলতে পারবেন, অনলি ইউজিং ইউর কমন সেন্স। আর বাকি 20-30%-এর জন্য আসলে একটু পড়াশোনা করতে হবে। আপনার হটস্পটে কিন্তু এরকম টেবিলও থাকতে পারে, আপনাকে সিচুয়েশন দিয়ে বলবে এখন কোন রোতে কাজ করা উচিত আমার অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার, তাহলে আপনি ওই রোতে ক্লিক করবেন, তাইলে অ্যান্সার নিয়ে নেবেন। কোনো কোশ্চেন আছে? এই যে আমরা 5-6 টাইপের প্রশ্ন দেখলাম। এনি কোয়েরিজ? সময় নিয়ে কোনো কথাবার্তা, কোনো কনফিউশন থাকলে প্রশ্ন করবেন। আচ্ছা, এগুলা নিয়ে আমরা আলোচনা করেছি যে আমাদের কি কি প্রিরিকুইজিট লাগবে। এবার একটু পরীক্ষার ফিটা জানা দরকার, এটা বোধহয় অনেকে জানি আমরা। আমাদের আসলে মেম্বার যদি হয়ে পরীক্ষা দিই আমরা, তাহলে মেম্বার ফি সহ, মেম্বার ফি হচ্ছে $139, আর পরীক্ষার ফি হচ্ছে $405, টোটাল হচ্ছে $544 যদি আপনি মেম্বার হন। আর মেম্বার না হলে টোটাল লাগবে হচ্ছে $555। তাহলে কোনটা বেটার? মেম্বার হওয়া বেটার। হ্যাঁ, অলওয়েজ মেম্বার হয়ে পরীক্ষা দিবেন। মেম্বার হলে 1 বছরের মেম্বারশিপ থাকবে এবং আপনি নানান বেনিফিট পাবেন। ঠিক আছে? জি, কোনো প্রশ্ন? আচ্ছা, অ্যাপ্লিকেশন প্রসেস নিয়ে আলোচনা করার দরকার নেই, কারণ আমি একটু 1-to-1 হেল্প করবো আপনাদেরকে। অনলাইনে অ্যাপ্লিকেশন ফিল আপ করে সাবমিট করলে পিএমআই 5-7 দিন সময় নেয় ওটাকে অ্যাপ্রুভ করার জন্য। অ্যাপ্রুভ হয়ে গেলে আপনাকে পেমেন্টের লিঙ্ক দিবে, মানে আপনার অ্যাপ্লিকেশন দেওয়ার সময় কোনো টাকা দিবে না। যখন আপনি অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হবে তখন তারা পেমেন্ট দিতে বলবে। পেমেন্ট যদি আপনি দিয়ে দেন তাহলে আপনাকে শিডিউলিং করার অপশন দিবে। আপনি বাংলাদেশে বা আপনার যেখানে পছন্দ হয় ম্যাপে সিলেক্ট করে আপনি পিয়ারসন ভিউ তার ওয়েবসাইট থেকে লিঙ্ক দিয়ে দিবে পিএমআই, আপনি সিট নিয়ে নেবেন, ডেট নিয়ে নেবেন, এই পরীক্ষা দিয়ে দিবেন। ঠিক আছে? এই হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন প্রসেস আর পরীক্ষা দেওয়ার প্রসেস। অ্যাপ্লিকেশন প্রসেসটা কি এটিপি আপনাদের মাধ্যমে নাকি নিজেরাই করে নিতে হয় কোনটা? এটা নিজেরা নিজেরা নিজেরা। আর মেম্বারটা কি, মেম্বারশিপ যেটা 139, ওটা কি আপনাদের মাধ্যমে নাকি ওটাও নিজেরা করতে হয়? সব নিজেরা, শুধু বই কেনাটা আমাদের থ্রুতে, আর বাকি সব নিজেদের। আচ্ছা, যদি আমরা চাই যে আমাদের এই মেম্বারশিপটা আপনারা করে দেন, এটা কি মানে পসিবল কিনা? না, এটা তো পসিবল না, কারণ এর তো টাকা অনেক লাগে। $139 ডিল করা আসলে মুশকিল। কিছুদিন পরে এনবিআর এসে ধরে নিয়ে যাবে, ফলে এটা পার্সোনালি ডিল করাই বেটার। যাদের এসব সমস্যা, আপনারা একটু চেষ্টা করবেন বাইরে। সবচেয়ে ভালো ওয়ে হচ্ছে বাইরে কোনো ফ্রেন্ড বা ফ্যামিলির কারো ক্রেডিট কার্ড ইউজ করে তাকে বাসায় টাকা দিয়ে দাও, ঢাকায়, বাংলাদেশে। এর চেয়ে ভালো কোনো ওয়ে নাই। ব্যাংক আছে, ব্যাংকে আপনাকে অনেক কাগজ দেখাতে হবে, অনেক কিছু করতে হবে, টাইম কনজিউমিং হবে। আমাদের ক্রেডিট কার্ড ইউজ করে করা যাবে না? ক্রেডিট কার্ড দিয়ে করা যাবে না? আমাদের নিজস্ব ক্রেডিট কার্ড ইউজ করে আপনি আমাদেরটা দিয়ে মেম্বার হতে পারবেন, কারণ $300 মতো খরচ করা যায়।
কিন্তু পরীক্ষার আমি ফি তো বলছি $405। হ্যাঁ, বাট সেই $405 কি আমি আমার ক্রেডিট কার্ড ইউজ করে দিতে পারবো না সেই ফিটা? হ্যাঁ পারবেন, যদি আপনাকে ক্রেডিট কার্ড এনাবল মানে পারমিশন দেয় আর কি। হ্যাঁ, ক্রেডিট কার্ড তো ডুয়াল কারেন্সিও থাকে। হ্যাঁ পারবেন, সমস্যা নেই। আমি জানতে চাচ্ছিলাম মেম্বারশিপটা কবে মানে হওয়া উচিত বা কখন মানে হতে হবে মেম্বারশিপটা শুরুতে হতে পারে যদি একটা ডিটারমাইন্ড থাকেন যে পরীক্ষা দিবেন, তাহলে আসলে পিএম এর সমস্ত ডিজিটাল প্ল্যাটফর্ম, অনেকগুলো ডিজিটাল প্ল্যাটফর্ম আছে পিএম এর, পিএম এর অনেকগুলো স্ট্যান্ডার্ড আছে, পিএম ব্লক থেকে শুরু করে অনেক, সবগুলো আসলে আপনি ফ্রি পাবেন। হ্যাঁ, তারপরে চ্যাপ্টারে মেম্বার হতে পারবেন, নেটওয়ার্কটা অটোমেটিক শুরু হয়ে যাবে, পিএমআই গ্লোবাল মেম্বার হয়ে যাবেন আর বাংলাদেশ চ্যাপ্টারে মেম্বার হয়ে যাবে, ফলে আপনার নেটওয়ার্কিংটা কিন্তু শুরু হয়ে গেল। তো সেটা একটা গুড অপশন। সেই জন্য $139 খুব একটা ফ্যাক্টর না। আমরা যারা সিরিয়াস, চ্যাপ্টারের জন্য কি আলাদা টাকা দিতে হবে? বাংলাদেশ চ্যাপ্টারের জন্য বাংলাদেশ চ্যাপ্টারের জন্য একটা ফি আছে $15। সেটা আপনি আমাকে বললে আমি সেটা করে দেবো। চ্যাপ্টার থেকে কিছু কোড পাওয়া যায় আর কি, ফ্রি কোড, যেটা অ্যাপ্লাই করলে আপনার $15 দিতে হবে। ঠিক আছে, যারা চাচ্ছেন যে করতে চান তাহলে আমাকে বললে আমি পিএম এর যে মেম্বার ডিরেক্টর তার সাথে কানেক্ট করে দেবো, আপনি তার কাছ থেকে কোড নিয়ে ইজিলি করতে পারবেন, কোনো টাকা লাগবে না। আর মেম্বারশিপ হওয়ার পরে যদি পরীক্ষা দিতে দেরি হয় বা কোনো ধরনের প্রবলেম হয়, সেটা তো কোনো সমস্যা না মনে হয়? 1 বছরের মধ্যে পরীক্ষা দিলে আপনি $405 দিতে পারবেন, আর না হলে তো আবার রিনিউ করতে হবে মেম্বার ফি। সো প্রথমে $129, পরে আসলে $129 করে না রিনিউ। তো প্রজেক্ট ম্যানেজমেন্টে কাজ করতে চাইলে আমরা আসলে প্রফেশনাল বডির সাথে কানেক্ট থাকতে পারি এবং আজীবন কানেক্ট থাকতে পারি, এরকম প্ল্যান করতে পারি আমরা যে পিএম এর সাথে অলওয়েজ কানেক্ট থাকি। সেটাই বেটার, কারণ আপনারা আমার একটা কনফিউশন আছে। সেটা হচ্ছে যে ভাই প্রথম দিকে আপনি দেখালেন না ভাই যে 36 মাসের একটা এক্সপেরিয়েন্স লাগে। এখন ওইরকম যদি ভাই ডিরেক্টলি এক্সপেরিয়েন্স না থাকে সেক্ষেত্রে কি ভাই কোনো কমপ্লেক্সিটি তৈরি হতে পারে? হ্যাঁ, মানে কমপ্লেক্সিটি অ্যাপ্লিকেশনটা তখন একটু মানে ফিল আপ করতে হবে একটু ডিফারেন্ট ভাবে আর কি, সেটা আমি আপনাকে হেল্প করব। ওটাই জানতে চাচ্ছিলাম ভাই। সেক্ষেত্রে কি ধরেন যে আমি যে অর্গানাইজেশনে আছি সেই অর্গানাইজেশনের কোনো কি হেল্প কি আসতে পারে, যে ওনারা যদি এরকম বলেন যে না উনি এই পজিশনে ছিলেন বা এরকম কোনো রেকমেন্ডেশন যদি দেন সেক্ষেত্রে কি ভাই কোনো কিছু হেল্পফুল হতে পারে? হ্যাঁ, এখানে আসলে অ্যাপ্লিকেশনে কোনো কিছু ওরা চেক করে না। আপনি যখন অ্যাপ্লিকেশন সাবমিট করবেন, আপনি মিথ্যা বলবেন না সত্য বলবেন সেটা সে দেখবেন, কিন্তু আপনাকে যদি অডিট হয়, মাঝে মাঝে অডিট হয়, অডিট হলে তখন আপনার অর্গানাইজেশন থেকে সে লেটার চাবে, অনেক ডকুমেন্টেশন চাবে। আচ্ছা ভাইয়া, চুরি করলে তো একটু কেয়ারফুলি চুরি করতে হয়, সেটা আলাদা সবাইকে বলে চুরি করা যায় না। তো ওটা আপনি শামীম, ওটা আপনি চিন্তা করেন না, ওটা আসলে আমরা বসে 1-to-1 ওটা আসলে একটু ডিফারেন্ট ভাবে লিখতে হয়, দেখাতে হয়। যদি আসলে প্রজেক্টে কাজ করে থাকেন তাহলে আপনি ওটা ইজিলি দেখাতে পারেন। জি ভাই, কোনো সমস্যা নেই। এবং ওটা আসলে পার্সোনালি আমি হেল্প করব, ওটা কোনো জটিল বিষয় না। আচ্ছা ওকে ভাই। তার মানে রেজা ভাই, পিএমআই মেম্বারশিপ আর হচ্ছে পরীক্ষার অ্যাপ্লিকেশন দুইটা ডিফারেন্ট প্রসেস, তাই না? মানে পিএমআই মেম্বারশিপ ইমিডিয়েটলি নিয়ে রাখা যাচ্ছে, আর যখন পরীক্ষায় বসার নিয়ত নেওয়া হবে তখন ওই পরবর্তীটা আর কি অ্যাপ্লিকেশন। হ্যাঁ হ্যাঁ, সেটাই আর কি। মানে যারা আপনারা তো যেমন অনেকদিন থেকে কাজ করতেছেন, ফলে আমরা তো একটা আসলে প্রফেশনাল কম্পিটিশন থাকাটা অনেক অনেক সুযোগ আছে কাজ করার। মানে পিএমআই এর গ্লোবালি কিন্তু অনেক কাজ করতে পারবে ভলান্টিয়ারি। এখন রেজা ভাই, কোভিড এর কারণে কি আবার 2022 এর শুরুর দিকে আবার মেজর চেঞ্জ হবে কি মনে হচ্ছে আপনার? না না, 21-এ যেমন হলো। না, 21-এর চেঞ্জটা অনেক আগে থেকে বলা ছিল, 2019 সালের থেকে বলা ছিল যে 2020-এ মানে 21-এ চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, হুট করে কোনো কিছু চেঞ্জ হয় না, প্রায় মানে 1 বছরের মতো সময় নেয় কোনো চেঞ্জ। তার মানে আমরা ভালো স্টেজে আছি আর কি, মানে যে চেঞ্জটা হলো এখন স্টার্ট করলাম যেহেতু ট্রেনিংটা, তার মানে মোটামুটি এই বছর আগামী বছর চিন্তা করা যায়। কোভিড এর কারণে আমার মনে হয় আগামী বছর 6 মাস পর্যন্ত কোনো সমস্যা নেই, তবে সবচেয়ে ফ্লেক্সিবল এবং ভালো সময় হচ্ছে এই সময়টা, এই বছরের মধ্যে শেষ করা। জি, এটাই জানতে চাচ্ছিলাম যে আমরা এখন সেপ্টেম্বরে শুরু করলাম, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর 3 মাস আমাদের এই কোর্সটা চলবে। তারপরে আপনার কি মনে হয় কোনটা আসলে পারফেক্ট টাইম, কখন পরীক্ষাটা দেওয়া?
হ্যাঁ, আমরা ক্লাসটা চেষ্টা করব যাতে 2 মাস থেকে 2 মাসের মধ্যে শেষ হয়ে যায়। হ্যাঁ, কারণ আমি বোধহয় আপনাদের ক্লাসটা একটু ডিফারেন্ট ভাবে নেব, সেটা একটু পরে ডিসকাস করতেছি। তারপরে আসলে মানে 40-50 দিনের মতো লাগে আর কি প্রিপারেশন নিতে। আমি যেটা প্ল্যান করি আর কি 50 ডেজের একটা প্ল্যান নিয়ে কাজ করতে হবে, মানে আপনার হাতে 50 ডেজ থাকতে হবে। আর যারা আমার সাথে পড়তে পারবেন বলেন। জি রেজা ভাই, মানে কেন 50 ডেজ? সামবডি যদি ধরেন আপনার এটা কোর্স শেষ করার পরে উইদিন 7 ডেজ 15 ডেজের ভিতরে সম্ভব না কেন? For the sake of curiosity I'm asking. ঠিক আছে, এটা তো অবশ্যই পারবেন, এটা কোনো সমস্যা নেই। কিন্তু যে মানে সবাই যেটা করে কেউ পড়ালেখা করে না আর কি, মানে যে সিরিয়াস সেটা আসলে এখন থেকে পড়বে এবং আমি যেটা গাইড দেবো সেটা শেষ শুরু করে দিবে। আর অনেকে আছে যে ক্লাসের জন্য ওয়েট করতেছে, ক্লাস শেষ হোক তারপর পড়াশোনা করবো, তাদের জন্য করতেছে। ওকে ওকে, কিন্তু আপনি এখন থেকে যদি সিরিয়াস থাকেন এবং আমি যে সিলেবাস গুলো অলরেডি বললাম এবং আরো সামনে বলবো সেভাবে আগেলে আপনি 2 সপ্তাহ পরে করতে দিতে পারেন, সমস্যা নেই। ভাই এখান থেকে আমরা কি কি কন্টেন্ট বা কি ধরনের ইয়ে পাবো আর কি কোর্সের মাধ্যমে? কি পাবেন না? হ্যাঁ, সেটা আমি বলতেছি যে কি কি আমরা শেয়ার করবো। এই যে এখানে আমি বোধহয় আসছি, দেখেন যে আমাদের যে ম্যাটেরিয়াল করতে হবে সেটা এখানে আসছে। আমি একটা হচ্ছে যে আপনাকে করতে হবে মেইনলি স্টুডেন্ট ম্যানুয়াল, যেটা বললাম, ঠিক আছে? সেইটা আপনারা একটু ফারজানার সাথে যোগাযোগ করে কিভাবে $39 দিতে হবে সেটা একটু কথা বলেন, তাহলে আপনি এটা পেয়ে যাচ্ছেন অনলাইনে। আর হার্ড কপি যদি চান তাহলে আপনি সেটা জিজ্ঞাসা করতে পারেন, হার্ড কপি আবার আলাদা কস্ট নেবে আর কি, যেহেতু প্রিন্ট করতে টাকা লাগবে। আচ্ছা, সেটা পরে কথা, আগে আসলে স্টুডেন্ট ম্যানুয়ালটা আপনাকে পারচেজ করতে হবে $39। আমি আপনাদেরকে দেবো হচ্ছে অ্যাজাইল প্র্যাকটিস গাইড, ঠিক আছে? আপনাকে দেবো হচ্ছে পিএমবক গাইড। হ্যাঁ, তারপরে এই যে এগুলো কি ভাইয়া সফটওয়্যার ভার্সনে দিবেন না হার্ড কপি? আমি সফট কপি দেবো, কিন্তু যদি হার্ড কপি পড়তে চান কেউ তাহলে আপনাকে আসলে ফারজানার সাথে কথা বলে আপনাকে অর্ডার দিয়ে প্রিন্ট করে নিতে হবে। হ্যাঁ, সফট কপি কি ভাই আমরা ডাউনলোড করে নিজেরা প্রিন্ট করতে পারি না? হ্যাঁ মানে সে হ্যাঁ, অপশন আছে? হ্যাঁ হ্যাঁ, আমি তো আপনাকে আজকে সবই দিয়ে দেবো, ইয়াতে শেয়ার করে দেবো, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নিয়ে নেন। আমি সবাইকে যদি হোয়াটসঅ্যাপে শেয়ার করি, আমি নর্মালি সব হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করবো, আপনারা ওখান থেকে ডাউনলোড করে ইচ্ছা নিজেরা প্রিন্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই। তাহলে দেখেন আমরা এই 4টা আসলে মেইনলি আমরা, একটা হচ্ছে পিএমবক গাইড, অ্যাজাইলটা সবচেয়ে বেশি পড়তে হবে এখন, অ্যাজাইল বইটা। সো এটা আমাদের মেইন, এটা হচ্ছে মেইন রিডিং ম্যাটেরিয়াল, তার সাথে আসলে আমরা এটা হচ্ছে সেকেন্ড মেইন, আর পিএমবক হচ্ছে থার্ড আর কি। স্টুডেন্ট ম্যানুয়ালে সব আছে পিএমবকের, কিন্তু আপনি আরো কিছু জায়গায় ডিটেল অত পিএমবক থেকে আপনি পড়বেন, সেটা আমি আপনাকে বলে দেবো। আমি ক্লাসেও অনেক কিছু পিএমবক থেকে রেফার করব এবং অনেক জায়গায় বলবো পিএমবক কি রেজা ভাই, ইজ ইট 6th ভার্সন ইজ দ্য লেটেস্ট অর 7th এডিশন ইজ লেটেস্ট? কিন্তু পরীক্ষার জন্য আসলে এখন পর্যন্ত 6টাই পড়তে হবে। 7th এগুলো কি আমাদের নীলক্ষেতে পাওয়া যায় এই পিএমবক এগুলো? হ্যাঁ, নীলক্ষেতে পাবেন এগুলো সব, এটাও নীলক্ষেতে পাবেন। এটা মনে হয় পাবেন না স্টুডেন্ট ম্যানুয়াল, কারণ এটা পারচেজ করতে হবে। আর এই দুটো নীলক্ষেতে পাবেন, তবে এটা প্রিন্টিং ভালো নাও হতে পারে, সেটা একটু দেখে নিই। এই তো আর কিছু আছে আমার মনে হয় আজকের জন্য এটা ঠিক আছে। আর কি আছে এখানে? কয়দিন ক্লাস হবে ফ্রাইডে ছাড়া, মানে শিডিউলটা একটু ক্লাসের জানতে পারবো? আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে আমি দাঁড়ান একটু এখানে র্যাপ আপ করি। সেটা হচ্ছে যে শামীমের বোধহয় নয়েজ আসে। শামীম, আপনার ইয়ার থেকে নয়েজ আসে, একটা ভো ভো করে আওয়াজ আসে। তাহলে আমি দেখেন এটা লাস্ট আজকে র্যাপ আপ করতেছি যে আমরা তাহলে কি কি করতে হবে। প্রথমটা হচ্ছে 1 নম্বর হচ্ছে স্টুডেন্ট ম্যানুয়াল, তাই না? স্টুডেন্ট ম্যানুয়াল যেটা আমাদের $39, এটা $39 সাথে আরো অনেক কিছু আছে যেটা আমি ওয়েব পোর্টালে দেখালাম, চয়েস প্ল্যাটফর্ম। তার সাথে আপনাকে অ্যাজাইল প্র্যাকটিস গাইড, আমি সংক্ষেপে লিখলাম এপিজি, অ্যাজাইল প্র্যাকটিস গাইড। এই দুইটা কিন্তু মেইন রিডিং। 3 নম্বর হচ্ছে আপনাকে পড়তে হবে পিএমবক। সেটা খুব একটা বেশি পড়বো না আমরা, জাস্ট যেখানে মনে হবে যে একটু ডিটেল জানা দরকার সেটা আমরা পিএমবকে যাব। তবে আমি নেক্সট ক্লাসটা শুরু করবো পিএমবকের প্রথম চ্যাপ্টার দিয়ে, ফার্স্ট চ্যাপ্টার দিয়ে, কারণ বেসিকটা কিছু জিনিস আমি পিএমবক থেকে পড়াবো।
তারপর 4 নম্বর হচ্ছে আপনি যে আমি যে পিপিটি দেবো আপনাকে পাওয়ার পয়েন্ট দিয়ে দেবো আজকের যে ক্লাসটা আমি নিচ্ছি আপনাদের স্লাইড গুলো আমি দিয়ে দেবো সেটা প্রায় মনে হয় 600-700 পেজ হবে সেটা হচ্ছে পিপিটি। সো পিপিটিটাতে একটু মনে রাখতে হবে এই পাওয়ার পয়েন্টটা এটা কিন্তু ডাইরেক্টলি স্টুডেন্ট মেইলের সাথে কানেক্টেড একদম এখানে যে স্লাইডটা আমি পড়াচ্ছি ওইটারই কিন্তু ডেসক্রিপশন আছে স্টুডেন্ট মেইলে। আর এরপরে আরেকটা বই আমি এডিশনাল একটা বই দেবো একটা 14 পেজের একটা ডকুমেন্ট দেবো বই না যেটাকে বলে স্ক্রাম গাইড অ্যাজাইলের একটা ফ্রেমওয়ার্ক অ্যাজাইল ফ্রেমওয়ার্ক। হ্যাঁ সবচেয়ে পপুলার ফ্রেমওয়ার্ক হচ্ছে স্ক্রাম বানানটা ভুল হলো SCRUM। এটা আপনাদেরকে দিয়ে দেবো এটা আপনারা অনলাইন থেকেও ডাউনলোড করতে পারবেন আমি আপনাদের দিয়ে দেবো এটা অনলি 14 পেজ এইটা একটু পড়তে হবে আমাদের। আর আরেকটা বই আপনাদেরকে দেবো যেটা আপনারা আসলে জাস্ট রেফারেন্স হিসেবে রাখবেন আপনাদের কাছে এটার নাম হচ্ছে এসেনশিয়াল স্ক্রাম। এটা পুরো আসলে অ্যাজাইল ফোকাস সেটা পড়তে হবে এরকম না কিন্তু আপনার অনেক কিছু ডিটেল এখানে আছে যেটা আপনাদের দরকার হলে সময় পেলে আপনারা পড়ে দেখলেন যেটা এখানে আছে যদিও আমি সবই কভার করবো কিন্তু বই অনেক সময় অনেকে পড়তে চাই আমি কারণ বইয়ের মতো ডিটেল তো আর হবে না বই পড়লে আসলে অনেক কনফিডেন্স বাড়ে। ঠিক আছে তাহলে মেইন রিডিং কিন্তু এই 4টা কিন্তু আমার বাকিগুলো কিন্তু এডিশনাল এটা নিয়ে ভয় পাওয়ার কিছু না যে তাহলে এই 2টা 5 নম্বরটা তো আসলে কিছুই না এটা জাস্ট আধা ঘন্টার মধ্যে করে ফেলতে পারবেন। তারপর আমি ক্লাস নেওয়ার পরে আমি বলবো এখন পড়া দরকার নেই ক্লাস নেই তারপরে পড়লে আরো সহজে বুঝতে পারবো। আর এসেনশিয়াল স্ক্রাম এটা জাস্ট রেফারেন্স হিসেবে হ্যাঁ এটা এখন দরকার নাই আমি সব দেবো আপনাদেরকে আমি মেইন আপনারা ফোকাস থাকেন এই 4টার উপর। আর আমাদের শহীদ ভাই হ্যাঁ বলেন যেটা স্টুডেন্ট ম্যানুয়াল বলছেন ওইটাই কি ওই যে PMI অথরাইজড PMP এক্সাম প্রেপ যেটা ওইটাই তো নাকি? হ্যাঁ রাইট ওইটাই তো স্টুডেন্ট ম্যানুয়াল। হ্যাঁ আচ্ছা এখন আরেকটা ব্যাপার ছিল যে যেটা এক্সাম কন্টেন্ট আউটলাইন 15 পাতার একটা ডকুমেন্টস তো ওখানে আমরা স্টাডি করে দেখলাম যে ওইখানে যে যেমন বলা ছিল যে ECO 1.2.8 এই জাতীয় কথা বা 2.1.6 কিন্তু এইরকম ওইগুলো কি আসলে যে 2.1.6 বা 1.4.2 ECO এর পরে বলা আছে এইগুলো ওখানে ওই 15 পাতার মধ্যে এইগুলো পেলাম না ওইগুলো আসলে কোথায় পাওয়া যাবে? আচ্ছা আমি এটা একটু সেভ করে রাখি এই কয়েকটা জিনিস আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তারপরে আমি স্টুডেন্ট ম্যানুয়ালটা আসলে আপনাদেরকে দিচ্ছি না কারণ এটা PMI আমাকে উল্টা ধরে ফেলতে পারে সেজন্য আমি দেবো না এটা আসলে কেনাটাই ভালো ইথিক্যালি ঠিক আছে এটা হ্যাঁ স্টুডেন্ট ম্যানুয়ালটা। আর বাকিগুলো আমি আপনাদেরকে বাকি অনেক কিছু শেয়ার করা নিষেধ তারপর শেয়ার করবো আর ঠিক আছে 2 থেকে 8 পর্যন্ত। আর 1 নম্বরটা আপনারা কথা বলে নেবেন একটু কিভাবে এটা কালেক্ট করা যায় এবং সবাই একটু চেষ্টা করবেন যাতে এটা আমরা মানে কিনতে পারি PMI প্ল্যাটফর্ম থেকে। আচ্ছা সেভ করে রেখেছি না একটা কোয়েরি ছিল ভাইয়া ওই যে আপনি মেম্বারশিপের কথাটা বললেন ভাইয়া ওইটা আপনার সাজেশনটা কি ভাইয়া যে ওইটা তো সাধারণত হচ্ছে যে কিছু প্র্যাকটিস বা অন্যান্য কিছু জিনিসপত্র যাতে আমরা প্র্যাকটিস টাইপেরই করতে পারি সেই পারপাসেই মনে হয় তাহলে সেটা কি ভাইয়া মানে এখন কেনা ভালো নাকি ভাইয়া কোর্সটা যখন শেষের দিকে হবে বা পরীক্ষা যখন প্রিপারেশনের চলে আসবে ওইরকম সময় কেনা ভালো মানে মেম্বারশিপটা নেওয়া ভালো ভাইয়া? হ্যাঁ মানে যারা প্রফেশনালি এখন থেকে কানেক্ট হতে চায় কমিউনিটির সাথে তারা এখনই নিতে পারি আর অন্যরা আসলে পরীক্ষার আগে নিলেও কোনো সমস্যা নেই পরীক্ষা আগেও নিতে পারে কারণ ওটা এমন কিছু না যে এখানে পরীক্ষার জন্য কোনো মানে হেল্পফুল অনেক কিছু এখানে আছে এরকম কিন্তু না। সো হ্যাঁ বুঝতে পেরেছেন? বুঝতে পারছি ভাইয়া ওকে ভাইয়া। আচ্ছা আনিস ভাই আপনি যে প্রশ্নটা করেছেন এটা আসলে নেক্সট ক্লাসে আমি আপনাদের দেখাই দেবো কারণ এখন কেউ বুঝতেছে না তো ফলে ওটা দেখাও অন্যরা রিলেট করতে পারবে। ঠিক আছে ওকে। আর আমার একটা কোশ্চেন ছিল যে এক্সাম কন্টেন্ট আউটলাইন যেটা এটা তো 2021 সালের এটা কি 2022 সালে চেঞ্জ হতে পারে এরকম কোনো সম্ভাবনা আছে? চেঞ্জ হলেও আসলে অনেক সময় নেবে মানে 6 মাস আগে থেকে বলবে যে চেঞ্জ হবে। আচ্ছা তার মানে আমরা অন্তত এখন পর্যন্ত বলতে পারি যে 2022 সালের জুনের মধ্যে যদি আমরা পরীক্ষা দিই তাহলে এই ইয়েতে পরীক্ষা দিতে পারবো। হ্যাঁ এটা এত সহজে চেঞ্জ হবে না কারণ PMI এর আগের যে এক্সাম প্যাটার্ন আউটলাইন ছিল সেটা প্রায় 8 বছর না 10 বছর পরে চেঞ্জ হয়েছিল। আচ্ছা ঠিক আছে আরেকটা বিষয় সেটা হলো যে PM বুক 7 এডিশন যেহেতু আসছে তো ওইটা কি দরকার কিনা মানে এখন দরকার নেই হ্যাঁ পরীক্ষার জন্য দরকার নেই
পরীক্ষা তার মানে আমরা এই যে এক্সিস্টিং এক্সাম কন্টেন্ট আছে এটা যদি ফলো করতে পারি তাহলে সে পিএমবুক 7 এর দরকার নাই, বিষয়টা এরকম কি? পিএমবক্স 7 এর এখন দরকার নেই। হ্যাঁ, আচ্ছা, পিএমবক্স 7 এর দিকে এখন তাকায় না, ওটা নিয়ে কিছুই এখনো বলা হয়নি আসলে। হ্যাঁ, ফলে পিএমবক্স 7 মাথা থেকে আমরা সরাই ফেলি, ওটা পরীক্ষার সাথে কোনো রিলেশন নেই। ঠিক আছে। ওকে, আচ্ছা, এখন আমরা একটু ডিসিশন নেই যে আমরা ক্লাস তো নেব, সবার সাথে পরিচয় হলাম না, আমাদের কি অবস্থা যে সবার একটু চেহারা দেখা দরকার, মানে অনেকে চিল্লামেই না, যেমন সারোয়ার ভাই জয়েন করছেন না, একটু আমাদের মানে ক্লাসে যেটা প্রেফার করবো যে সবাই একটু ভিডিও অন রাখা, স্পেশালি যখন যে কথা বলি তখন যাতে ভিডিও অন করে রাখলে মানে সবার জন্য সুবিধা হয় কমিউনিকেশনটা। ভিডিও অন রাখবো আমরা, স্পেশালি যখন কথা বলবো তখন ভিডিও অন রাখলে বেটার হবে। ওকে, তো শামীম তো সুন্দর চেহারা দেখা যাচ্ছে, আপনি এতক্ষণ ভিডিও দেখাচ্ছিলেন না কেন? সাউন্ডও বন্ধ করা, পিচিটা অস্থির হয়ে আছে, চিল্লাচিল্লি লাফালাফি করতেছে এই কারণে। ঠিক আছে, ওকে। সারোয়ার ভাই কি অবস্থা, ভালো আছেন তো? না, সারোয়ার ভাইকে দেখছি পুরো মাঠের মধ্যে নাকি আপনি? সাউন্ড শোনা যাচ্ছে না। জি, এই যে বাসার সামনেই আছে। আচ্ছা, এক্সেলেন্ট। তো সবাই বিভিন্ন এনভায়রনমেন্টে ক্লাস হচ্ছে দেখতেছি। মুনতাসির, সারোয়ার ভাই আপনি কোথায়, মানে আমরা বোধহয় একটু সময় নেই না, আমরা জাস্ট 1 মিনিটে বেশি কি সময় নেবো না, মানে আপনি শুধু 1 মিনিটের মধ্যে আপনার বলেন যে আপনি কোথায় পড়াশোনা করছেন, কি করতেছেন একটু বলেন। 1 মিনিট। আমি বেসিক্যালি 2005 এ আসানুল ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন করছি কম্পিউটার সায়েন্সে। দেন 2006 থেকে হুয়াওয়ে বাংলাদেশে ছিলাম। দেন হুয়াওয়ে সাউথ আফ্রিকায় জয়েন করেছি 2014 এ। তো এখানে লাস্ট 6-7 বছর ধরে কাজ করছি। ফ্যামিলি সহ আছেন ওখানে নাকি? জি, এখানে ফ্যামিলি সহ আছে। তো এখানে বিভিন্ন যে আমি টেলিকমিউনিকেশনের এই যে ভোডাকম আর আশেপাশে 3-4টা কান্ট্রিতে টেকনিক্যাল সাপোর্ট দেই। বেসিক্যালি আমি ভ্যালু এডেড সার্ভিসে কাজ করি। তো ওদের টেকনিক্যাল, জি ভ্যাসে কাজ করি। তো ওদের টেকনিক্যাল সাপোর্টটা এখান থেকে দিই। আচ্ছা, ঠিক আছে, আমরা আরো কথা শুনবো পরে। এখন 1 মিনিটের মধ্যে মুনতাসির শাহরিয়ার আপনি বলেন আপনার সম্বন্ধে একটু। আনমিউট করতে হবে। হ্যাঁ, সরি। আসসালামু আলাইকুম সবাইকে। আসসালামু আলাইকুম শহীদ ভাই। আমি মুনতাসির শাহরিয়ার, আমি এরিকসনে জব করছি এখন। সারোয়ার ভাইয়ের মতো আমি একসময় হুয়াওয়েতে ছিলাম 2014-তে ইনফ্যাক্ট। সো আমি লাস্ট 3 বছর ধরে এরিকসনে আছি। ইস্ট ওয়েস্ট থেকে 2009 সালে টেলিকমিউনিকেশনে পাস করেছি। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি? জি। ও, তাহলে আমি তো ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে এমবিএ করেছি আর কি। 2007 থেকে 9 এরকম হবে। ও, তাহলে হয়তো কখনো কখনো হয়তো রাস্তা পার হয়ে গেছে, রাস্তায় ধাক্কা খেয়েছি নাকি এরকম ব্যাপার। রাইট। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, বলেন 1 মিনিট সময়। জি ভাইয়া, আমি আইবি থেকে ট্রিপল ইঞ্জিনিয়ার 2012 এ পাস করেছি। তারপরে ওই 14 থেকেই রবিতের সাথে আছি, এখন পর্যন্ত রবিতে আছি। আর প্রবলেম হচ্ছে ঢাকার বাইরে আছি, এই জন্য একটু মানে রুমের ভিতরে নেটওয়ার্কের প্রবলেম, তো যার কারণে বাইরে বের হয়ে ক্লাসটা করতেছিলাম। মশা কামড়াচ্ছে না তো? মশা কামড়াচ্ছে না? ভাইয়া কয়েল ধরানো আছে। আচ্ছা, না ভাইয়া কয়েল ধরানো আছে। আচ্ছা, না আপনার বিশাল স্যাক্রিফাইস এটা দেখতেছি। আর ভাই আপনি আমাকে তুমি বলতে পারেন, এক্ষেত্রে আমি আপনার এক্স কলিগ আর বয়সে অনেক ছোট। আপনি আমাকে আপনি বললে আমি আসলে আনিতে ফিল করি। ও আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। ওকে, নো ইস্যুস। আচ্ছা, এরপরে আর কার সাথে আমাদের পরিচিত হয়নি? আনিসুজ্জামান ভাই, 1 মিনিট। আনিসুজ্জামান ভাই। জি, হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ আনিসুজ্জামান। আমি বরিশাল সিটি কর্পোরেশনে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এবং প্রজেক্ট ডিরেক্টর হিসেবে আছি, একটা বিদেশি একটা প্রজেক্ট। আমি প্রজেক্ট ম্যানেজমেন্টের সাথে 2008-9 সাল থেকেই বিভিন্ন রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করছি। আমার লেখাপড়াটা আমি চুয়েট থেকে 92 ব্যাচ, আমরা 99-এ পাসিং। আসলে আমরা চুয়েট থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং
দেন সাউথ ইস্ট ইউনিভার্সিটি থেকে MBA, দেন আরবান ম্যানেজমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট, এটা IHS ইরাসমাস ইউনিভার্সিটি রোটারডাম নেদারল্যান্ডে, সেখানে এটার মাস্টার্স করেছি। আর বিভিন্ন আসলে PMP রিলেটেড বা প্রজেক্ট ম্যানেজমেন্ট রিলেটেড অনেকগুলো প্রশিক্ষণ নিচ্ছি, এখনো নেওয়ার মধ্যে আছি আসলে। তো দ্যাটস অল অ্যাবাউট মি, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে ভাইয়া তো সিভিলের না, আনিস ভাই সিভিল ইঞ্জিনিয়ার? হ্যাঁ ইঞ্জিনিয়ার, আমি সিভিল ইঞ্জিনিয়ার। ওকে, আর কে আছেন আমাদের পরিচয় হয়নি? আলামিন জয়েন করলেন মনে হয় না? শওকত হোসেন, শওকত হোসেন, শওকত হোসেনকে শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। আপনার ভিডিও আছে নাকি? হ্যাঁ হ্যাঁ আমি অন করছি জাস্ট। জি জি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি এরিকসনে নাকি? না আমি এরিকসনে না, আমি হুয়াওয়েতে ছিলাম, সার্ভার ভাইয়ের গ্রুপে, সার্ভার ভাইয়ের টিমেই। কারেন্টলি আমি একটা কন্টেন্ট প্রোভাইডারে আছি এখন, পেটিএম, ইন্ডিয়ান পেটিএম এর এখানে একটা সিস্টার কনসার্ন 1N7 কমিউনিকেশনস। আমি 2006 এ গ্রাজুয়েশন করি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চিটাগং থেকে। দেন ঢাকা ফোনে জয়েন করি, আফটার দ্যাট হুয়াওয়ে, প্রায় 4 বছর হুয়াওয়েতে ছিলাম। দেন কারেন্ট কোম্পানিতে লাস্ট 6-7 ইয়ার্স ধরে এখানে আছি আর কি। পড়াশোনা কোন ডিপার্টমেন্টে করেছেন? কোন ডিপার্টমেন্টে? আমি কম্পিউটার সায়েন্স। কম্পিউটার সায়েন্স। ওকে, তাহলে আইটির অনেকজনের পেলাম দেখতেছি এবার। গুড, ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আচ্ছা, আলামিন কি আছেন? আপনার তো অনেক পরে লাস্টে জয়েন করলেন। আলামিন, ভিডিও আছে আপনার? আচ্ছা যাই হোক, আলামিন আসলে এনএপিডি তে ইয়া করেন। উনি এনএপিডি হয়তো আপনারা জানেন না, ন্যাশনাল একাডেমি ফর প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট। সো ওখানকার উনি ওটা জুনিয়র ইনস্ট্রাক্টর বা কিছু একজন হবেন, উনি আসলে আমাদের সাথে আছেন। ঠিক আছে, তাহলে আমরা এখন আসলে একটু ডিসিশন নেওয়া দরকার ক্লাসটা র্যাপ আপ করার আগে। কোনো কিছু পড়ালাম না, গল্প করতে অনেক সময় চলে গেল। আসলে আমি প্ল্যান করেছি যে আপনাদের সপ্তাহে একটাই ক্লাস নেব। হ্যাঁ, সেটা হচ্ছে প্রতিদিন ফ্রাইডেতে 7:30 থেকে রাত 10টা পর্যন্ত, মাঝখানে একটা ব্রেক নেব 10-15 মিনিটের, 10 মিনিটের। আবার ঠিক আছে কিনা ভাই? একটা ক্লাস হলে অনেক বেশি হয়ে যায়, তার চেয়ে 2টা ক্লাস নিলে ভালো হয় মনে হয়। একসাথে 3 ঘন্টা ক্লাস করে মাথায় রাখাটা ভাই আসলে এটা একটু টাফ হয়ে যায় মনে হয়। দেখেন আমার মনে হয় ভাইয়া একটা দিন ভালো, যেহেতু মানে আমি জানি না, অনেক ওপিনিয়ন অনেক হতে পারে, বাট মানে আমার সাইড থেকে হচ্ছে ওয়ার্কিং ডে গুলোতে ডিফিকাল্টি থাকে, যেহেতু 6টা পর্যন্ত অফিস থাকে, 6:30টার দিকে বেরোতে হয়, এসে আবার জয়েন করে ফ্রেশ হয়ে জয়েন করাটা ডিফিকাল্টি থাকতে পারে। কারণ শুক্রবারে যদি ভাই একটু কষ্ট করেও যদি শেষ করা যায়, সেটা মনে হয় আমাদের জন্য ভালো হতে পারে আর কি। হ্যাঁ আমিও এগ্রি, একদিন হলে মনে হয় ভালো হয়। আচ্ছা ঠিক আছে, মানে আমি আসলে কেন বলতেছি, আমি আসলে এই 2টা করে ক্লাস নিতাম, ফলে হয়েছে কি আমার যেটা প্রবলেম হয়ে গেছে, আমি এখন কোনো দিন ফ্রি নাই। আমাদের সাজিদ ভাই ক্লাস নিচ্ছেন, ক্লাস নেওয়া কিন্তু খুব কষ্টের ব্যাপার। আমি পরে দেখতেছি যে মানে আর পারতেছি না, মানে আমি পুরো সাফোকেটেড হয়ে যাচ্ছি। কোনো সপ্তাহ ফ্রি নাই, কোনো রাত ফ্রি নাই, প্রতিদিন ক্লাস। তো মানে খুবই ফিলিং টায়ার্ড এবং সাফোকেটেড। সো সেই জন্য চাচ্ছি যে আমার মনে হয় এক সপ্তাহে একটা ক্লাস হলে, এবং একটু লম্বা সময় নিয়ে করলাম 3 ঘন্টা, এমনি 2টা ক্লাস নিতাম আমি 1.5 ঘন্টা করে। তো সেটা হচ্ছে একবার 3 ঘন্টা নিলাম, মাঝখানে একটা ব্রেক থাকলো, আমার মনে হয় খুব একটা প্রবলেম হবে না। আর হ্যাঁ, আর পড়াশোনার গাইডলাইন যেটা আমার কাছে, সেটা হচ্ছে যে আমি যতটুকু পড়াবো আসলে একটা ক্লাসে, আমি সপ্তাহের মধ্যে আপনার সেইটা কভার করে ফেলবো। আমি যেখান থেকে যতটুকু পড়াবো আমি তো সবসময় বলে দেবো যে এটা এখান থেকে পড়িয়েছি, 1 সপ্তাহের মধ্যে এটা কভার করে ফেলবো। তাহলে আমার সাথে যদি কভার করতে পারেন একবার, কারণ আমার টার্গেট হচ্ছে যে পরীক্ষায় বসার আগে যাতে যে কন্টেন্ট গুলো আমি বললাম, যে রেফারেন্স টেক্সট গুলো বললাম, এটা প্রথম 4টা ডকুমেন্ট আর কি, 4টা, এটা যাতে আমরা 3বার কভার করতে পারি। 3বার কোনো কিছু পড়লে মাথায় থাকে আর কি। হ্যাঁ, সো 3বার যদি কভার করতে পারি, একবার আপনারা আমার সাথে কভার করবেন, আর বাকি 2বার সেটা আসলে 15 দিন বা 30 দিন যদি কভার করে পরীক্ষা দিতে পারেন যথেষ্ট, আর কিছু লাগবে না। কিন্তু যেটা রিকোয়েস্ট থাকবে, আমি যা পড়াবো ইমিডিয়েটলি আমার সাথে সেটা করবেন, এবং নেক্সট ক্লাসের শুরুতে আমরা 5 মিনিট আগে জয়েন হব, বা 5 মিনিট ডিসকাস করবো, 5-10 মিনিট, যে কোনো কোশ্চেন্স আছে, ঠিক আছে?
আর ক্লাসে কোশ্চেনটা খুবই প্রেফার, আপনার যখন যেখানে কোশ্চেন করতে ইচ্ছা করবে কোশ্চেন করবেন, রেলিভেন্ট কোশ্চেন অবশ্যই করবেন যাতে আবার অন্যরা টাইম ইটেন আপ না হয়ে যায়। কিন্তু প্রশ্ন ইজ প্রেফার, কোনো কনফিউশন নিয়ে ক্লাস করবো না, কোনো কনফিউশন হলে কোশ্চেন করবেন। আর হোয়াটসঅ্যাপ গ্রুপ কিন্তু অলওয়েজ অন আছে, কোনো কোশ্চেন করতে গিয়ে আটকে গেছেন আপনি ইমিডিয়েটলি আপনি কোশ্চেনটা ওখানে দিয়ে দিবেন, আমি ওখানে আনসার দেব, ঠিক আছে? সো এইভাবে আসলে আমরা কানেক্টেড থাকবো আর কি। হ্যাঁ, আর আমরা যে ক্লাসগুলো নেব সেটার ভিডিওটা আপনার কাছে পাবেন আপনারা। আচ্ছা আচ্ছা, জি সেটাই জিজ্ঞেস করছিলাম যে আমরা কি রেকর্ডিংটা যদি পাই, কারণ আমার এখানে ওয়ার্কিং ডেজ ফ্রাইডে, তো মেবি আমি হয়তো 1 ঘন্টা পরে জয়েন করতে পারবো ইউজুয়ালি। তো জি রেকর্ডিংটা পেলে আমার জন্য সুবিধা হবে। হ্যাঁ, রেকর্ডিংটা আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। রেকর্ডিংটা আসলে আমি ইউটিউবে দিতাম, কিন্তু এখন ইউটিউবে দেবো কিন্তু প্রাইভেট রাখবো আর কি, কারণ আমি অলরেডি ইউটিউবে অনেক ভিডিও দিয়েছি, ফলে এখন অনেকে ইয়া করতেছে যে সবকিছু কেন এইভাবে দিয়ে দিচ্ছে। সো আমরা হয়তো ইয়াটা করবো। সরি, একটা ফোন এসেছে, যাই হোক। ওকে, তাহলে আজকে আমার ইন্ট্রোডাকশনটা একটু দিয়ে দিই ভাইয়া। হ্যাঁ শামীম, হ্যাঁ আপনারটা মিস হচ্ছে নাকি? আমি আসানুল্লাহ থেকে ট্রিপলি থেকে বের হয়েছি ভাইয়া 2007 জুনের দিকে। তারপরে ছোট দু একটা অর্গানাইজেশনে কাজ করেছি আইটি নেটওয়ার্কে। তারপরে মোটামুটি নাম বললে চিনবেন এরকম কয়েকটা হচ্ছে বিকম, তারপরে হচ্ছে অ্যালকাটেল লুসেন্ট, দেন হচ্ছে হুয়াওয়ে, তারপরে হচ্ছে ব্র্যাকনেটে আসছি। এখন টোটালি আইসিটি এর উপরেই কাজ করতেছি, আইটি টেকনোলজি সলিউশন সেলসের সাথে মার্জ হয়ে। তো এই ক্ষেত্রে হচ্ছে ভাই আমি প্রজেক্ট ম্যানেজমেন্টের মানে অনেক ইয়া দেখতে পাচ্ছি আর কি, যে ক্যারিয়ার গ্রোথ কিংবা নিজস্ব অর্গানাইজেশনেও ভালো কোনো রোল প্লে করতে হলে এটা ম্যান্ডেটরি হয়ে যাচ্ছে। তো ওই কারণেই আর কি ভাই সার্টিফিকেশন। এবং আপনার কথা শুনেছি ভাই হচ্ছে আমার এক ইউনিভার্সিটি ফ্রেন্ড চিনবেন হতে পারে, আপনার কাছেই লাস্টে করেছিল আর কি, তানভীরুল ইসলাম এরিকসন থেকে। ওই আমাকে বলছে যে আপনার সাথে ক্লাস করতে হয়, এটার কারণে স্পেসিফিক মানে ও মানে অন্য কোনো দিকে যাই নাই যে না, যেহেতু ও আমাকে পার্সোনালি বলছে যে আপনি খুব ভালো বুঝান, এবং আপনার সাথে আজকে কথা বলে মনে হচ্ছে যে না ভাইয়া, যে আপনার সাথে ক্লাস করলে অ্যাটলিস্ট মানে আমার ওই ভয়টা কেটে যাবে পিএমপি সার্টিফিকেশন এক্সামের আগে যেটা। তো থ্যাংক ইউ ভাইয়া, অ্যাটলিস্ট আপনার সাথে জয়েন হতে পেরেছি। শহীদ ভাই আমাকেও আসলে তানভীর ভাই রেফার করছে। মুনতাসির তানভীর ভাই আর আমি আসলে কলিগ আর কি, সো উনি আমাকে রেফার করছে এটা। ওকে, ঠিক আছে, তো ইনশাআল্লাহ ভাইয়া ভালো যাবে। জি ভাইয়া, আপনাকে যদি আমি যদি কোনো পার্সোনাল কোশ্চেন থাকে বা আপনাকে কন্ট্যাক্ট করতে হয়, তাহলে কি আপনার ফোনে, আপনি যেহেতু ব্যস্ত থাকেন বললেন, তাহলে কিভাবে আপনার সঙ্গে হোয়াটসঅ্যাপে আপনাকে কোনো টেক্সট করবো বা এরকম? হ্যাঁ হ্যাঁ, আপনি ফোন করতে পারবেন। নরমালি ইভিনিং এ আমি কখনো ফ্রি না, ফলে আপনার মানে দিনের বেলা আমি ফ্রি আছি, সকাল 10টা থেকে 5টা 6টা পর্যন্ত ফ্রি আছি, ফোন করতে পারবেন। মানে সেটা হয়তো খুব কমই লাগবে, তারপরও অনেক সময় হতে পারে যে প্রয়োজন হতে পারে, সেজন্য জানা। ঠিক আছে, আর আপনি থাকেন আমাদের একমাত্র মানে উইমেন পার্টিসিপেন্ট পাচ্ছি আমরা। ভাই এমনি ওমেন পার্টিসিপেন্ট হার কি রকম, অনেক কম নাকি? অনেক কম, অনেক কম, অনেক কম, অনেক কম। পাশের হারও কি কম? না, পাশের হার আসলে কি এখনো আমার উইমেন পার্টিসিপেন্ট খুবই কম পাওয়া যায়, আর পাইলেও পরীক্ষা দেয় না দেখা যায়, যেমন ক্লাসে ঠিকমতো কন্টিনিউ করে না। এই জন্য আমি আপনাকে নিয়ে ভয় পাইছি। যেমন লাস্টের ব্যাচে 2জন মেয়ে ছিল, আমি এটা খুশি হয়েছিলাম যে যাক ইয়া হলো, কিন্তু দেখেছি তারা 4-5টা ক্লাস করে 2জনের কোভিড হয়ে গেছে। কোভিড হওয়ার কারণে পুরো 1 মাস ক্লাস করতে পারেনি, পরে আর ওরা জয়েনই করে। এটা আসলে মানে ওইটার ব্যাপারে একটু আমি মানে ইয়া করতে চাচ্ছিলাম, আমার ক্যারিয়ার প্ল্যানিংটা, যে আসলে আমি চাচ্ছিলাম যে আমি এভাবে যদি প্ল্যানিং করি যে আমি একবারে পরীক্ষা দিয়ে তারপরে নতুন কোথাও জয়েন, এখন তো এখানে আমি কাজ করছি, এখানে আমাকে এখন অল্প সময় দিলেই হয়। আমি চাচ্ছি যে টানা পড়াশোনা করে এক্সামটা দিয়েই আমি আসলে নতুন কোথাও যদি মানে অ্যাপ্লাই করাটা শুরু করব, সেটা কি ওয়াইজ হবে নাকি আসলে কন্টিনিউ করব, অ্যাপ্লাই করতে থাকলাম আর এটা কন্টিনিউ করব? হ্যাঁ, সেটাই করবেন। কখনো চাকরি ছেড়ে কোনো কিছু করা ইজ সো টাফ, এটা কখনো যাবে না এইসব। মানে এত যে আমরা বললাম না, ভুকা দিয়ে শুরু করেছিলাম, ভুকা এনভায়রনমেন্ট, কিন্তু পরে দেখা জব পাচ্ছেন না, আরো টাফ। যা আছে এটা চলতে থাক, এটা আমার কোনো সিরিয়াস ইস্যু না, এটা প্রফেশনাল সার্টিফিকেশন। এবং আসলে আপনি কখন, আমি হয়তো ক্লাস নিয়ে কিছু পরে আসলে বুঝতে পারবো যে আসলে কে কতটুকু রেডি আছেন, সেটা আমি পরে বুঝতে পারবো।
জি ফলে হুট ধরে কোনো ডিসিশন নেওয়া যাবে। কন্টিনিউ করেন। স্যার আমার একটা কোশ্চেন ছিল যে বলেন। কিভাবে বলি, কোনো মক টেস্টের কি সুযোগ আছে আপনাদের সাথে? হ্যাঁ, ওই যে আমি তো লাস্টে পয়েন্ট লিখেছিলাম 8 নম্বর সিমুলেটর আছে, সেটা আপনারা অ্যাক্সেস পাবেন কিছু ক্লাস যাওয়ার পরে আপনি পাবেন। ঠিক আছে। আর ফাইনালি তাহলে আমাদের শিডিউলটা কি হইলো? ওই যে আমরা 7:30 থেকে শুরু করব, নেক্সট ফ্রাইডে থেকে 7:30 থেকে 10টা পর্যন্ত ক্লাস করব। ঠিক আছে, মানে 7:15? হ্যাঁ 7:15, হ্যাঁ 7:15। নেক্সট ক্লাসের আগে তাহলে চ্যাপ্টার 1 তাই না পিএম বক? হ্যাঁ পিএম বক চ্যাপ্টার 1 দিয়ে শুরু করব। ঠিক আছে, ঠিক আছে, ওকে। আমার মনে হয় আজকের জন্য আমরা ডান। পিএম বকের এই লিংক কি আপনি দিয়ে দিবেন আমাদেরকে নেক্সট? সবই, হ্যাঁ এই যে আমি ক্লাসটা শেষ করে আপনাদেরকে সবকিছু শেয়ার করব, যে কয়টা জিনিস আমি আপনাকে বললাম। জি জি, তাহলে আমরা সফটওয়্যার ভার্সনে নিয়ে নিলাম, তারপর আমাদের মতন করে প্রিন্ট। হ্যাঁ আপনারা মতো করে ইয়া করেন। আর যারা কিনতে চাচ্ছে $39 দিয়ে, সবার কেনাটা উচিত। আপনারা একটু ফারজানের সাথে কথা বলবেন। সেটা তো বলেছেন। জি। আর ওই মেম্বারশিপ হলে পরে সেটা হলো 544 এর থেকে মাইনাস হবে 139, ওটা আগেই পেইড হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাহলে যদি কোনো কোশ্চেন না থাকে আমরা আজকের মতো শেষ করি। আমার এখানে যা দেখলাম, আমি লাস্টে র্যাপ আপ করি, সেটা যা দেখলাম আসলে সবাই খুবই পটেনশিয়াল। আমার মনে হয় যদি আমরা খুব আগ্রহ মানে প্যাশনেট থাকি, পিএমপি ব্যাপারটা একটু প্যাশনেটের ব্যাপার। মানে আপনি যদি প্যাশনেট না থাকেন তাহলে এটা অ্যাচিভ করা যাবে না। কারণ আমি যখন পড়াতে থাকবো, আপনি একটা সময় কি মনে হবে যে এত পড়াশোনা পাবো না। হ্যাঁ, কারণ শুরু করে আমরা খুব আগ্রহ নিয়ে, পরে আমি দেখি যে লাস্টের দিকে সবাই মানে বলতে থাকে যে কবে ক্লাসটা শেষ হবে, কারণ এত বেশি সিলেবাস হয়ে যায়। সো আপনাকে একটু প্যাশনেট থাকতে হবে এবং আসলে মানে স্টিক থাকতে হবে, যে আমরা ফোকাস থাকতে হবে যেটা আমরা অ্যাচিভ করতে চাচ্ছি। এবং পুরো জার্নিতে আপনি যেরকম আগ্রহ দেখাবেন, আমার তরফ থেকে তার চেয়ে বেশি আগ্রহ থাকবে। ঠিক আছে, এবং আমাকে কখনো পাবেন না যে মানে আগ্রহ হারিয়ে গেছে আপনার উপরে। কিন্তু আপনি যে আপনাকে প্যাশনেট দেখাতে হবে যে আপনি ইন্টারেস্টেড, প্যাশনেট এবং আপনি শিখতে চান এবং পরীক্ষায় পাস করতে চান, তাহলে ইউ উইল গেট লট অফ সাপোর্ট ফ্রম মি। ঠিক আছে, জি থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভাই। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ অল। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। বাই। আসসালামু আলাইকুম। নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। আমাদের এই একটা লিংকই তো ব্যবহার হবে তাই না ভাই? হ্যাঁ একটা লিংকই ব্যবহার করব। না, আজকে লিংকটাই কন্টিনিউ হবে রেস্ট অফ দা ক্লাসেস। জি জি, থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। প্রতিটা ক্লাসের পরে 5 মিনিট আমি থাকবো, আপনারা কোনো এরপরেও কোনো ব্যক্তিগত প্রশ্ন থাকলে করতে পারবেন। 5 মিনিটস আমি অনলাইনে থাকবো।